হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি তোমাদের সোহিনী ম্যাম, সোহিনী মুখার্জি। আজকে আমাদের যে এমসিকিউ সেটটা চলছে প্র্যাকটিসে, তার সেট নাম্বার 7। তো আজকের কিছু কোয়েশ্চেন্স আছে যেগুলো একটু যারা রেলওয়ে এক্সাম তোমরা প্রিপেয়ার করছো তাদের জন্য কিছু কোয়েশ্চেন্স আছে। আর কোয়েশ্চেনের সঙ্গে কি আছে, তার সঙ্গে তোমাদের ডিটেলস ডিসকাশন আছে। চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে নিই, যারা তোমরা এখনও আমাদের অ্যাপটা ডাউনলোড করোনি, চটপট ডাউনলোড করে নাও প্লে স্টোরে গিয়ে, এবং সেখানে গিয়ে দেখো আমাদের যে অ্যাপে WBPSC, WB ফুড SI, তারপর জেনারেল স্টাডি ফাউন্ডেশন, WP 2024 এবং SSC GDর যে ব্যাচগুলো নিয়ে আসা হয়েছে, যেগুলোতে আমাদের ডিটেলস চ্যাপ্টার ডিসকাশন থাকবে, তার সঙ্গে থাকছে MCQ প্র্যাকটিস এবং অধ্যায়ভিত্তিক ডিটেলস আলোচনা। সুতরাং তোমরা যদি টাইমের মধ্যে এইগুলোকে অ্যাভেল করতে চাও তাহলে কোন নাম্বারে কল করবে? 9593430522 এই নাম্বারে তোমরা চটপট করে কন্ট্যাক্ট করে নাও। চলো তাহলে আমি শুরু করছি আমাদের সেট নাম্বার 7। আধুনিক পর্যায় সারণীতে কতগুলো গ্যাসীয় মৌল আছে? A5, 6, B6, C হচ্ছে 11 অ্যান্ড ডি আনসার অপশন হচ্ছে আমাদের 7। বলো কোনটা কোনটা? আচ্ছা, আনসার দেখে নি। আনসার হচ্ছে আমাদের 11। কি করে হচ্ছে একবার দেখে নি। দেখো, এটা হচ্ছে পিরিয়ডিক টেবিলের একটা আমি তোমাদের ছবি দিয়েছি। তো ভায়োলেট কালারগুলো কি? সেগুলো হচ্ছে আমাদের গ্যাসিয়াস মৌল বা গ্যাসীয় মৌল। তার মধ্যে নিষ্ক্রিয় গ্যাস তো মৌল আছেই, যেগুলো আমাদের কত নম্বরে আছে? গ্রুপ নাম্বার 18-এ আছে, যেগুলোকে আমরা জিরো গ্রুপও বলা হয়ে থাকে। জিরো গ্রুপও আমরা এটাকে বলছি। এবং নিষ্ক্রিয় গ্যাসগুলো কোনো কারো কিছুর সঙ্গে আমরা রিয়াকশন করছে না। এছাড়া আর কি কি আছে? হাইড্রোজেন একটা গ্যাসীয় মৌল, নাইট্রোজেন গ্যাসীয় মৌল, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, এগুলো হচ্ছে আমাদের গ্যাসীয় মৌল। টোটাল হচ্ছে নাম্বার 11। যদি জিজ্ঞাসা করে যে লিকুইড এলিমেন্ট কটা আছে, তো লিকুইড এলিমেন্ট হচ্ছে আমাদের, দেখো গ্রিন কালারের যে দুটো, একটা হচ্ছে মার্কিউরি, যেটা হচ্ছে একটা তরল ধাতু, এবং একটা হচ্ছে ব্রোমিন, যেটা একটা তরল অধাতু। আর বাকি যে গ্রে কালারের যতগুলো রয়েছে তারা সবাই কিন্তু ধাতব। নিচের কোনটি গ্যাসের সঠিক বৈশিষ্ট্য নয়? এ, গ্যাস খুবই কম সংকোচনশীল, বদ্ধ পাত্রে সর্বত্র গ্যাস সমান চাপ প্রয়োগ করে, গ্যাসের নির্দিষ্ট আয়তন আছে, গ্যাসের নির্দিষ্ট আকার নেই। বলো। এবং ই আর একটা অপশন আমি দিয়েছি, বোথ A and C। বলো। আচ্ছা, উত্তরটা দেখে নি। উত্তর হচ্ছে বোথ A and C। দেখো, গ্যাস খুবই বলেছে সঠিক বৈশিষ্ট্য নয়, ঠিক আছে। গ্যাসটি খুবই কম সংকোচনশীল একদমই না। এখানে উত্তর হওয়া ছিল যে গ্যাসটি খুবই বেশি সংকোচনশীল। গ্যাস হচ্ছে খুবই বেশি সংকোচনশীল, কারণ গ্যাসকে তুমি যে একটা বড় পাত্রে যা গ্যাস রাখা আছে সেটাকে কিন্তু একটা ছোট পাত্রে আমরা রাখতে পারি, ধরিয়ে দিতে পারি, কিন্তু লিকুইডকে তো করতেই পারি না, কঠিনকে তো আরও করতে পারি না। এবং গ্যাসের কি নির্দিষ্ট আয়তন আছে? না, গ্যাসের নির্দিষ্ট আয়তন নেই। একটা ছোট পাত্রের গ্যাসকে তুমি যদি একটা বড় রুমে ছেড়ে দাও তাহলে কিন্তু পুরো জায়গাটাতে সমসত্বভাবে বায়ুটা মিশে যাচ্ছে, গ্যাসটা। তো গ্যাসের নির্দিষ্ট আয়তনও হচ্ছে না। তাহলে বোথ এ এবং সি দুটোই কিন্তু ভুল। তাহলে কোনটা নয়? A and C। গ্যাসের চাপ ও আয়তন সংক্রান্ত সূত্রটি নিচের কোন বিজ্ঞানীর দেওয়া? বিজ্ঞানী চার্লস, বিজ্ঞানী বয়েল, বিজ্ঞানী ডাল্টন, বিজ্ঞানী নিউটন। বলো। দেখো, চাপ এবং আয়তন বলেছে কিন্তু, ঠিক আছে। বলো, করো। আনসারটা দেখে নিচ্ছি। আনসার হচ্ছে বিজ্ঞানী বয়েল। আচ্ছা, বিজ্ঞানী বয়েল তিনি কি করেছিলেন? তিনি 1662 সালে এই চাপ সূত্রটা দিয়েছিলেন। বিজ্ঞানী একটা জিনিস মনে রাখবে, বয়েল মানে কি? কোনো জিনিসের বয়েলিং মানে হচ্ছে ফোটা। কখন জিনিসপত্র ফোটে? যখন আমরা টেম্পারেচার বাড়াই, তাই না, উষ্ণতা বাড়াই। তাহলে যখন বয়েলসের ল আমরা বলবো তখন আমরা ধরে নেব যে উষ্ণতা কনস্ট্যান্ট থাকবে। এবার মনে রাখতে পারো তোমরা, উষ্ণতা কনস্ট্যান্ট থাকবে। তাহলে কোন দুটো চেঞ্জ হবে? চেঞ্জ হবে চাপ এবং প্রেশার এবং আয়তন চেঞ্জ হবে। বয়েলের সূত্র কি? সূত্রদের মধ্যে যে এই যে চাপ এবং আয়তনের মধ্যে যে সূত্র, সেটাই আমাদের বয়েলের সূত্র, দ্যাট ইজ P proportional to 1/V। এটা হচ্ছে বয়েলের ল। এটাকে আমরা এভাবে লিখতে পারি, P proportional to K, প্রপোর্শনাল থেকে যদি আমি ইকুয়ালস টু করি কি হবে? K into 1/V। এই যে কেটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি বলছি? এটা হচ্ছে কনস্ট্যান্ট।
তাহলে কে এর ভ্যালু কার ওপর ডিপেন্ড করছে বুঝতে পারছো কিভাবে? যদি কে ইকুয়ালস টু কি হয়ে যাবে, পি কে ভি কে ওদিকে সরিয়ে দাও, পি ইন্টু ভি। তাহলে কে এর ভ্যালু কার ওপর ডিপেন্ড করবে, পি এর ভ্যালু এবং ভি এর ভ্যালুর ওপর। তার মানে এটার মানে কি, যত চাপ বাড়াবো গ্যাসের ওপর তত গ্যাসের আয়তনটা কমবে, যত চাপ বৃদ্ধি পাবে তত গ্যাসের আয়তনটা কমবে। এটা হচ্ছে বিজ্ঞানী বলসের ল। ছোট করে বলি যে চার্লসের লতে কোনটা কনস্ট্যান্ট থাকে, দেখো এটা তোমাদের জিজ্ঞাসা করে, ওই জন্য আমি তোমাদের বললাম। কারণ এখানে যদি আমাকে যদি কে এর ভ্যালুটা চেঞ্জ করতে হয় কনস্ট্যান্টের ভ্যালু, তাহলে কিন্তু চাপ বা আয়তনে কোনো একটা চেঞ্জ করতে হবে। আর চার্লসের লতে দেখো চার্লস কি আসছে, চাপ থেকে আসছে, চাপ, চার্লস চাপ। তার মানে চার্লসের লটে কোনটা কনস্ট্যান্ট থাকবে, চাপ বা প্রেশারটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে চার্লসের লটা আমরা আবার যখন পরে অন্য এমসিকিউ করব সেটা আমরা করব। চলো, এই তরঙ্গগুলির মধ্যে কোনটি মেরুকরণ বা পোলারাইজেশন করা যায়? কোয়েশ্চেন নাম্বার 4, অপশন এ সাউন্ড ওয়েভ, অপশন বি ট্রান্সভার্স ওয়েভ, অপশন সি লঙ্গিচুডিনাল ওয়েভ, অপশন ডি লাইট ওয়েভ। করো, মেরুকরণ বা পোলারাইজেশন। মেরুকরণ বা পোলারাইজেশন মধ্যে যখন তরঙ্গ যায় তখন কি হয়, তারা ভাইব্রেশন হয় বা কম্পন হয়। সে কম্পনটা কোঠার মধ্যে দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, উত্তরটা আমি বলে দিই। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে আমাদের লাইট ওয়েভ। কেন না, দেখো এখানে সাউন্ড ওয়েভ কি, সাউন্ড ওয়েভ হচ্ছে এক ধরনের, সবসময় এটা মনে রাখবে যে মেরুকরণ বা পোলারাইজেশন সবসময় ট্রান্সভার্স ওয়েভ টাইপের জিনিসের মধ্যে হয়, কিন্তু এখানে যাদের মধ্যে এখানে হবে একমাত্র লাইট ওয়েভের মধ্যে, সাউন্ড ওয়েভের মধ্যে কোনো মতেই হবে না। কারণ এটা কি, এটা এক ধরনের লঙ্গিচুডিনাল ওয়েভ, কোন ওয়েভ যে ক্ষেত্রে বস্তুর কণা এবং যে কণার অভিমুখ এবং তরঙ্গের অভিমুখ যখন পরস্পরের সঙ্গে সমান্তরাল হয় তখন সেটাকে আমরা কি বলি, লঙ্গিচুডিনাল ওয়েভ। যার এক্সাম্পল কি, সাউন্ড ওয়েভ। সাউন্ডের গতিবেগ যদি আমরা দেখি কি, সাউন্ডের গতিবেগ সব থেকে বেশি কিসে থাকে, সলিডে, তারপরে থাকে হচ্ছে আমাদের তরলে মানে হচ্ছে লিকুইডে, এবং তারপরে থাকে হচ্ছে গ্যাসে, মানে সবচেয়ে আস্তে শব্দ যায় গ্যাসে। 2 নম্বর কি, ট্রান্সভার্স ওয়েভ। কোনটা? ট্রান্সভার্স ওয়েভ হচ্ছে আমাদের যে ক্ষেত্রে বস্তুর যে কণার অভিমুখ থাকবে, যেদিকে বস্তুর যে তরঙ্গের অভিমুখ সেটা থাকবে তার পারপেন্ডিকুলার, মানে কণার অভিমুখ এবং তরঙ্গের অভিমুখের মধ্যে কত কোণ হবে, 90 ডিগ্রি কোণ হবে। সেই কারণে ট্রান্সভার্স ওয়েভকে আর একটা নাম বলে হচ্ছে পারপেন্ডিকুলার ওয়েভ বলা হয়, পারপেন্ডিকুলার ওয়েভ। কিরম তরঙ্গ বলো তো, যেগুলো এইরকম এরকম এরকম ভাবে যায় সেগুলো হচ্ছে পারপেন্ডিকুলার ওয়েভ। আর লঙ্গিচুডিনাল ওয়েভ কোনগুলো, যেগুলো সংকোচন আবার প্রসারণ, সংকোচন আবার প্রসারণের মধ্যে যায়, সেগুলো হচ্ছে আমাদের লঙ্গিচুডিনাল ওয়েভ, যেটা হচ্ছে সাউন্ড ওয়েভ। পারপেন্ডিকুলার ওয়েভের এক্সাম্পল হচ্ছে জলের মধ্যে যখন ঢিল ছোট যে তরঙ্গ সৃষ্টি হয়, সেটা কিন্তু আমাদের ট্রান্সভার্স ওয়েভের এক্সাম্পল। হাড়কে সার হিসেবে ব্যবহার করা হয় কারণ এতে উদ্ভিদের ড্যাশ পুষ্টি থাকে। অপশন এ নাইট্রোজেন, অপশন বি ফসফরাস, অপশন সি সোডিয়াম, অপশন ডি ক্যালসিয়াম। একটু ভেবে উত্তরটা করবে, খুব সোজা প্রশ্ন কিন্তু ভেবে উত্তর করবে। বলো, দেখো ফার্স্ট আমি বলে দিই হাড়টাকে কি, হাড়ের মধ্যে কি থাকে, হাড়ের মধ্যে যে দুটো এলিমেন্ট থাকে মেনলি কি থাকে, একটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম থাকে আর একটা থাকে হচ্ছে ফসফরাস, দুটো জিনিস মেনলি থাকে। আচ্ছা, নেক্সট যেটা আসছে আমাদের সার, সারের মধ্যে কি থাকে, সারের মধ্যে কি থাকে, সারের মধ্যে সবসময় মনে রাখবে 3 এলিমেন্ট থাকে হচ্ছে এনপিকে বলে আমরা বলি। এন স্ট্যান্ড ফর নাইট্রোজেন, পি স্ট্যান্ডস ফর ফসফরাস অ্যান্ড কে স্ট্যান্ডস ফর পটাশিয়াম, মনে রাখবে সবসময়, ঠিক আছে? তাহলে তুমি দেখো কোনটা কমন হচ্ছে, ফসফরাস। তাহলে এখানে আনসার তো পেয়ে যাচ্ছি আমরা, কি আনসার হচ্ছে আমাদের সার হিসেবে ব্যবহার করা হয় কারণ উদ্ভিদের পুষ্টি লাগে হচ্ছে ফসফরাসের মধ্যে থেকে, যেটা হাড় এবং সার দুটোর মধ্যেই কমন আছে। বাকিগুলো একটু দেখে নিচ্ছি অপশনগুলো কি কি আছে। নাইট্রোজেন কি থাকে, একটা এক্সট্রা পয়েন্ট বলি, নাইট্রোজেন কোথায় থাকে জানো, এই যে আমরা চিপস খাই, লেজ খাই, চিপসে যে গ্যাস থাকে, ভেতরে যে গ্যাসটা থাকে সেখানে অনেক সময় কি থাকে, নাইট্রোজেন থাকে। আচ্ছা, সোডিয়াম কোথায় থাকে, দেখো
সোডিয়াম ধাতু এবং পটাশিয়াম ধাতু একসঙ্গে একটা জায়গা কি করে, আমাদের আমাদের রক্তে থাকে, ব্লাডে থাকে। ব্লাডে এটা কি করে, আমাদের যে ব্লাডে যে অ্যাসিড বেস ব্যালেন্স সেটাকে ওরা মেনটেন করে, অ্যাসিড বেস ব্যালেন্সটা মেনটেন করে, বা আমরা বলতে পারি অম্ল ক্ষার ভারসাম্যতাটা বজায় রাখছে। আচ্ছা, নেক্সট যেটা আমাদের আছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা একটু দেখে নিচ্ছি। আচ্ছা, আর একটা যেটা বলে দিই, এই যে ক্ষার সম্পর্কে যখন বলেই দিচ্ছি, সরি সার সম্পর্কে সেটাও বলে দিই। সার নিয়ে যে রেভলিউশন হয়েছিল, সার নিয়ে যে রেভলিউশন হয়েছিল তাকে কি বলা হয়, গ্রে রেভলিউশন। এই জন্য বলেছিলাম যে যে কোনো এক্সামের জন্য এই এমসিকিউ সেশনটা কিন্তু খুব দরকারি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক দিও, তাহলে আমারও একটু এনার্জি বাড়বে, তোমাদের জন্য আরও ভালো কোয়েশ্চেন আমি নিয়ে আসতে পারবো, তাই না? অবশ্যই সাবস্ক্রাইব তো করবেই, প্লাস লাইকও দিও। আচ্ছা, এটার নাম হচ্ছে গ্রে রেভলিউশন, যেটা সারের জন্য যে রেভলিউশনটা হয়েছিল এনপিকে। আচ্ছা, নেক্সট হাড় সম্পর্কে দুটো কথা বলে দিই, এমসিকিউতে আসে। হাড় সম্পর্কে যে স্টাডি বা পড়াশোনা তাকে কি বলা হচ্ছে, অস্টিওলজি বা অস্টিওলজি। হাড় সম্পর্কে পড়াশোনাকে আমাদের বলা হচ্ছে অস্টিওলজি। ঠিক আছে, তাহলে এই পার্টটা আমরা হয়ে গেল। নেক্সটে যাই। মানুষের শব্দের সাধারণ এবং সর্বোচ্চ সহনশীলতার সীমা কত? 50 ডেসিবেল থেকে 70 ডেসিবেল, 60 ডেসিবেল থেকে 80 ডেসিবেল, 65 ডেসিবেল থেকে 75 ডেসিবেল, 70 থেকে 85। চলো বলো। আনসার এটা সবাই জানি আমরা, 60 ডেসিবেল হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ 80 ডেসিবেল। ডেসিবেল কিসের ইউনিট? ডেসিবেল হচ্ছে লাউডনেস, লাউডনেসের ইউনিট। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন জোড়া প্রাণীর রক্তে, কোন জোড়া প্রাণীর রক্তে হিমোগ্লোবিন আছে? বলো। আরশোলা ও কেঁচো, বি আরশোলা এবং মানুষ, সি মানুষ এবং কেঁচো, ডি মানুষ এবং চিংড়ি। বলো। দেখো, হিমোগ্লোবিন মানুষের মধ্যে তো আছে আমরা জানি, সুতরাং আরশোলা কেঁচোটাকে আমি প্রথমেই বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে বাকি তিনটের মধ্যে তোমাকে উত্তর দিতে হবে কার মধ্যে থাকছে। সেকেন্ড হচ্ছে, দেখো তাহলে আমি একটা করে বাদ দিই, চিংড়িকে বাদ দিচ্ছি, কারণ চিংড়ির মধ্যে কি থাকে, চিংড়ির মধ্যে থাকে হচ্ছে হিমোসায়ানিন। এখানে এর রক্তের রংটা কি হয়ে যায়, নীল হয়। এর রঞ্জক পদার্থ হচ্ছে হিমোসায়ানিন, চিংড়ির মধ্যে নীল হয় কারণ এর মধ্যে থাকে হচ্ছে কপার, যে ধাতুটা থাকে সেটা হচ্ছে কপার। সরি। আচ্ছা, আরশোলার ক্ষেত্রে দেখে নিই, আরশোলা কি হচ্ছে, আরশোলা এমন হচ্ছে প্রাণী যার হিমোগ্লোবিনের রক্তে কোনো রঞ্জকই থাকে না, তাই আমরা কে বলি রঞ্জকবিহীন, যে কারণে এর মধ্যে যে রক্তটা থাকে তাকে বলে হোয়াইট ব্লাড বা সাদা রক্ত। এবং এর মধ্যে থাকে হচ্ছে হিমোসিল। হিমোসিল আমরা ক্লাসে করেছি আগে, মুক্ত সংবহনতন্ত্র যাদের থাকে সেখানে দুটো ধমনী শিরা, যেখানে সে রক্তটা মুক্ত হয়ে যায় তাকে আমরা হিমোসিল বলি। পড়ে রইল কে, মানুষ এবং কেঁচো। এই মানুষ এবং কেঁচোর মধ্যে কিন্তু তাহলে আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, মানুষ এবং কেঁচো। আচ্ছা, কেঁচোকে কি বলা হয়, কৃষকের বন্ধু, ফ্রেন্ড, ফার্মার্স ফ্রেন্ড, ভিলেজার্স ফ্রেন্ড, এসব বলা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, অগ্নাশয় রস হলো আম্লিক, ক্ষারীয়, উৎসেচক, কোনোটিই নয়। বলো। আচ্ছা, উত্তর কি? উত্তর হয়ে যাচ্ছে আমাদের ক্ষারীয়। কেন ক্ষারীয় হচ্ছে? এই যে অগ্নাশয় রস আছে এর মধ্যে কি থাকে, অগ্নাশয় রস বা প্যাঙ্ক্রিয়াটিক জুস যেটা, তার মধ্যে থাকে হচ্ছে বাইকার্বনেট আয়ন থাকে, বাইকার্বনেট আয়ন থাকে। বাইকার্বনেট আয়ন থাকার জন্য এটা ক্ষারীয় প্রকৃতির হয়। কিন্তু উল্টো দিকে এই যে অগ্নাশয় রস দেখতে পাচ্ছ, এটাকে আর একটা জিনিস বলে, কি বলে বলো তো? বলে কমপ্লিট ডাইজেস্টিভ কমপ্লিট ডাইজেস্টিভ জুস। মানে হচ্ছে একদম পুরো সবকিছু এর মধ্যে আছে। কেন না, এর মধ্যে তিনটে জিনিসই থাকে। একটা থাকে হচ্ছে আমাদের অ্যামাইলেজ, একটা থাকে হচ্ছে লাইপেজ, সরি, একটা থাকে হচ্ছে আমাদের ট্রিপসিন।
ট্রিপসিন আমরা কি জানি, সবাই জানি ট্রিপসিন কাকে পরিপাক করে, প্রোটিনকে পরিপাক করে, তার মানে এটা প্রোটিন পরিপাকে সাহায্য করছে। লাইপেজ কাকে পরিপাক করতে সাহায্য করে, ফ্যাটকে পরিপাক করতে সাহায্য করে। অ্যামাইলেজ পরিপাক করতে সাহায্য করছে, কার্বোহাইড্রেট পরিপাক করতে সাহায্য করছে। যেহেতু তিনটে এর মধ্যে থাকছে তাই জন্য অগ্নাশয় বা প্যাঙ্ক্রিয়াটিক জুসকে আমরা বলছি কমপ্লিট ডাইজেস্টিভ জুস। ওকে, ক্লিয়ার? কেমন লাগছে আমার কোয়েশ্চেনগুলো আজকের একটু জানাবে তোমরা অবশ্যই, অনেক বেছে কোয়েশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য। এই তরঙ্গগুলির মধ্যে কোনটি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ? সাউন্ড ওয়েভ, আলট্রাসনিক ওয়েভ, আলফা ওয়েভ, উপরে কোনোটি নয়, বলো। আনসার কি দেখে নাও, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমি কাকে বলবো? যার কি আছে, যার যাওয়ার জন্য কোনো মিডিয়াম লাগে না, মিডিয়াম লাগে না। প্রথমেই সাউন্ড ওয়েভ বাদ, কেন না সাউন্ড ওয়েভের কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যেতে মিডিয়াম লাগছে। আচ্ছা, আলফা ওয়েভ কোনটা? আলফা কণা, যেটা হচ্ছে আমাদের হিলিয়াম, হিলিয়াম হিলিয়াম নিউক্লিয়াসের যে ওয়েভটা সেটা হিলিয়াম, যা পজিটিভ একটা থাকে। তাহলে এই দুটো হয়ে যাচ্ছে না, পড়ে কে থাকছে আলট্রাসনিক বা আলট্রাসাউন্ড, যেটা সেটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। দেখে নিচ্ছি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের মধ্যে কে কে পড়ছে, ভীষণ ইম্পর্টেন্ট এটা। গামা রে, এক্স রে, আলট্রাভায়োলেট রে, ইনফ্রারেড, আর একটা দেখো ভিজিবল লাইট, যেটা আমরা চোখে দেখছি যে নর্মাল লাইটটা, সেই ভিজিবল লাইটটা থাকছে, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নিচের কোন রোগে জীবাণু ক্ষতস্থান দিয়ে প্রবেশ করে? কোন রোগে জীবাণু খোলা ক্ষত দিয়ে প্রবেশ করে? টিটেনাস, ম্যালেরিয়া, যক্ষা, টাইফয়েড, বলো। দেখো টিটেনাসকে একটা নাম বলে, কি বলে জানো তো? লক জ, মানে জোয়াল যেটা সেটা লক হয়ে যায়। কেন হচ্ছে এটা, কার জন্য হচ্ছে? এটা ক্লস্ট্রিডিয়াম টিটানি বলে একটা ব্যাকটেরিয়ার জন্য ঘটে। এখানে অ্যাটাক কি করে, আমাদের যে মাসেল এবং নার্ভাস সিস্টেম যেটা থাকছে সেটা অ্যাফেক্টেড হয় এবং তার জন্য চোয়ালটা লক করে যায়, যেটা হচ্ছে টিটেনাস। ম্যালেরিয়া আমরা জানি এর ভেক্টর হচ্ছে আমাদের যে স্ত্রী বা ফিমেল অ্যানোফিলিস মশা হচ্ছে এর বাহক। আর কার জন্য জীবাণু, কার জন্য হচ্ছে? একটা প্রোটোজোয়ার দ্বারা এটা ঘটছে, যে প্রোটোজোয়ার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। আচ্ছা, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ছাড়াও আরও অনেকে আছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভেইল, প্লাজমোডিয়াম ম্যালেরি, কিন্তু তার মধ্যে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হচ্ছে সব থেকে ক্ষতিকারক। যক্ষা হচ্ছে টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলি, এই মাধ্যমে যক্ষা বা টিউবারকুলোসিস রোগটা হচ্ছে। আচ্ছা, টাইফয়েড কার মাধ্যমে হচ্ছে? টাইফয়েড হচ্ছে সালমোনেলা টাইফি, এর মাধ্যমে এটা রোগটা হচ্ছে। এখানে প্রসঙ্গত বলে রাখি, ভাইডাল টেস্ট বলে একটা টেস্ট হয়, ভাইডাল টেস্ট, এটা কি করতে সাহায্য লাগে? টাইফয়েডকে শনাক্ত করতে সাহায্য হচ্ছে। তাহলে আমাদের আনসার টিটেনাস কি? যখন দেখবে হাতে কেটে গেল, কিছু হয়ে গেল, মারা বলে টিটেনাস নিয়ে নে, তো যে কেটে গেল সেখান দিয়ে যখন হচ্ছে তখন তাকে আমরা বলি খোলা ক্ষত দিয়ে জীবাণু প্রবেশ করছে। আনসার হয়ে যাচ্ছে আমাদের টিটেনাস। বিবৃতি 1, এটা নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের আয়তন দ্বিগুণ হলে চাপ অর্ধেক হবে। বিবৃতি 2, এটি নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের আয়তন দ্বিগুণ হলে চাপ দ্বিগুণ হবে। কোনটি সঠিক? দুটি বিবৃতি সঠিক, প্রথম বিবৃতি সঠিক, দ্বিতীয় বিবৃতি কেবলমাত্র সঠিক, দুটি বিবৃতি ভুল। এটা ট্রাই করো। দেখো আমি চেষ্টা করছি। দেখো আমরা কি বয়েলসের ল থেকে কি জানি? পি ইন্টু ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই না? কারণ আমরা আগে জানি, কি জানতাম? পি প্রপোর্শনাল টু 1/v, এটা আমরা জানতাম, সেখান থেকে এটা পাচ্ছি। তার মানে হচ্ছে চাপ ইন্টু আয়তন ইকুয়ালস টু কনস্ট্যান্ট, রাইট? তাহলে যদি চাপটা যদি দুগুণ বেড়ে যায়, আয়তন যদি দুগুণ হয়ে যায়, মানে 2 যদি ভি হয়, মানে গ্যাসের আয়তনটা দুগুণ হয়ে যাচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে? চাপটাকে যদি এই কনস্ট্যান্টটাকে সেম রাখতে হয় তাহলে কি হতে হবে? হাফ ইন্টু পি হতে হবে, তবেই কি হবে? 2v ইন্টু 1/2 ইন্টু পি কনস্ট্যান্ট, এই জিনিসটা মান্যতা পাবে।
তাহলে চাপ কি হয়ে যাবে, চাপটা হয়ে যাবে হচ্ছে আমাদের অর্ধেক হয়ে যাবে, মানে চাপ অর্ধেক হয়ে যাবে, তাই না? তো চাপ দ্বিগুণ হয়ে যাবে, এটা কিন্তু হচ্ছে না। তাই আনসারটা কি? সো আমরা প্রথম বিবৃতি কেবলমাত্র সঠিক, আনসার হচ্ছে অপশন বি। এখন বুঝতে পেরেছ? নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি আমাদের শরীরের সবচেয়ে শক্ত অঙ্গ? মাথা, ক্র্যানিয়াল হাড়, বুড়ো আঙুলের নখ, দাঁতের এনামেল, মেরুদণ্ডের কশেরুকা। ট্রাই করো একটু। দেখো, সব থেকে শক্ত অঙ্গ আমরা কি জানি? দাঁত। দাঁত তো জানি, তা দাঁতের আবার কোনটা? দাঁতের এনামেল, সেটা আমরা সবাই জানি। আচ্ছা, আর একটু বলে দিচ্ছি এবার, নখে কি প্রোটিন থাকে? সবাই জানি কেরাটিন প্রোটিন থাকে নখে। এই কেরাটিন প্রোটিন নখ ছাড়া আর একটা কোথায় থাকে? চুলে থাকে। চুলে থাকে, চুলে থাকে। আচ্ছা, দেখেছে দাঁতে, এই যে দাঁত সম্পর্কে আমরা জানলাম, দাঁত সংক্রান্ত পড়াশোনাকে কি বলবো? ওডন্টোলজি। আচ্ছা, দাঁত যে কোষ থেকে তৈরি হচ্ছে, যে কোষ থেকে তৈরি হয়, তাকে কি বলে? ওডন্টোব্লাস্ট। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো কশেরুকা। কশেরুকা কেটা? যে মেরুদণ্ডে আমাদের ভার্টিব্রেট যেগুলো থাকে, কশেরুকা। কশেরুকা কি দিয়ে তৈরি? হাড় যা দিয়ে তৈরি, দ্যাট ইজ ক্যালসিয়াম এবং ফসফরাস, সেটা হচ্ছে এর মেন। সরি, ক্যালসিয়াম ফসফরাস তো থাকেই, এছাড়া আমি যেটা হাড়ে থাকে সেটা দাঁতেরও থাকে, ও যেটা মেন জিনিস থাকে দাঁতে, দ্যাট ইজ ক্যালসিয়াম এবং ফসফরাস। দাঁতের এটা হচ্ছে একটা মেন ব্যাপার, এর মধ্যে কিন্তু থাকে। আর কশেরুকার কেসটা কি? কশেরুকা হচ্ছে আমাদের যে মানে যে ভার্টিব্রেট থাকে সেটা। আমাদের কশেরুকার সর্বমোট সংখ্যা কটা থাকে? 33টা, আগের দিন ক্লাসে বলেছিলাম। আর এছাড়া একটা যখন অ্যাডাল্ট মানুষ হয়, অ্যাডাল্টের ক্ষেত্রে কটা থাকে? অ্যাডাল্টের ক্ষেত্রে থাকে 26টা। জন্মের সময় 33টা থাকে, পরবর্তীকালে বড় হওয়ার সময় কিছুগুলো ফিউজ হয়ে যায়, হয়ে গিয়ে 26টা হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট ক্লাস। তাই দাঁতে নামেন। আচ্ছা, 120 মিমি পারস্তম্ভের চাপে গ্যাসের আয়তন 3600 ঘন সেন্টিমিটার হলে 900 মিলিমিটার চাপে ওই আয়তন কত হবে? চলো ট্রাই করো, খুবই সোজা অঙ্ক। দেখো করে দিচ্ছি। বয়েলের সূত্র থেকে আমরা কি পাচ্ছি? P1V1 ইকুয়ালস টু P2V2, এটা আমরা জানতে পাচ্ছি। তাহলে যখন প্রেশার P1 থাকবে তখন চাপ V1 হবে, যখন প্রেশার P2 হবে তখন চাপ হবে V2। এবার জাস্ট আমি ফর্মুলাতে বসাচ্ছি। দেখো, তাহলে পারস্তম্ভের চাপ P1 মানে হচ্ছে 120 mmAg। আচ্ছা, V1 কত? 3600, দ্যাট ইজ V1, এটা হচ্ছে V1 এর ভ্যালু। 900 মিলিমিটার চাপ মানে এটা হচ্ছে P2, তাহলে আমাকে বার করতে হবে V2টা বার করতে হবে। জাস্ট ফর্মুলাতে বসাও, তাহলে V2 মানে হচ্ছে কত হয়ে যাচ্ছে? V2 মানে হয়ে যাচ্ছে P1 ইন্টু V1 বাই P2। ফর্মুলাতে বসাচ্ছি আমি, কি হচ্ছে? 120 বাই ইন্টু 3600 বাই P2 মানে কত? 900। 4 নং 36, 480 ঘন সেন্টিমিটার। আনসার হয়ে গেল আমাদের অপশনে। নিচের কোনটিকে আরবিসির কবরস্থান বলা হয় বা গ্রেভইয়ার্ড অফ আরবিসি বলা হয়? নিউক্লিয়াস কোনটাকে আরবিসির কবরস্থান বা গ্রেভইয়ার্ড অফ আরবিসি বলা হয়? আমার পাশে একটা সাউন্ড হচ্ছে, কোনো একটা বাড়িতে কিছু করছে, আই এম ভেরি সরি ফর দ্যাট। বলো। সবাই জানি, দেখো অস্থিমজ্জা কি? অস্থিমজ্জা থেকে আরবিসি তৈরি হয়, আরবিসি তৈরি হয়। কবরস্থান মানে কি? মানে আরবিসি ডিস্ট্রয় হচ্ছে, ডিস্ট্রয় হচ্ছে। এবার ডিস্ট্রয় হওয়ার আরবিসি দুটো জায়গা আছে, একটা হচ্ছে আমাদের যকৃৎ আর একটা হচ্ছে প্লীহা। ঠিক আছে, তো তার মধ্যে প্লীহাতেই কিন্তু ম্যাক্সিমামটা হয়। যদি তোমাদের অপশানে কোনো দিন যকৃৎ এবং প্লীহা দুটোই থাকে, তাহলে যদি তোমাদের যকৃৎ এবং প্লীহা দুটোই থাকে, এ এন্ড সি থাকে, তাহলে তুই লিখবে দুটোতেই হচ্ছে। যদি দেখো দেখছি শুধু প্লীহা দুটোই আছে, শুধু একটাই অপশন দিতে হবে, তাহলে প্লীহাতে বলবে, কারণ প্লীহাতেই ম্যাক্সিমাম সময়ে আরবিসিটা নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে আমাদের ব্যাপার। প্লীহাকে আর একটা কি বলে? ব্লাড ব্যাংক অফ বডি, ব্লাড ব্যাংক অফ
বডি বলা হচ্ছে প্লিহাকে। ঠিক আছে, আচ্ছা এরপর আসছে আমরা হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্ক কি? মস্তিষ্ক থেকে যে স্নায়ুগুলো যায় তাকে কি বলা হচ্ছে? করোটিক স্নায়ু। আগের দিন আমরা এগুলো জেনেছি। করোটিক স্নায়ু। কত জোড়া করোটিক স্নায়ু থাকে আমরা জানি? 12 জোড়া থাকে করোটিক স্নায়ু। আর মস্তিষ্ক যদি এরকম একটা বক্সের মধ্যে থাকে, এটা যদি মস্তিষ্ক হয়, তাহলে এটা যে ব্রেন হয়, ব্রেনের চারপাশে একটা আবরণী থাকে, যে আবরণীকে কি বলা হচ্ছে? মেনিনজেস বলা হচ্ছে। এবং যে বক্সের মতো জিনিসের মধ্যে থাকে সেটাকে কি বলা হচ্ছে? এটাকে ক্রেনিয়াম বলা হচ্ছে, বা করোটি বলা হচ্ছে। হৃদয় বা হার্টকে যে সম্পর্কে পড়াশোনাকে আমরা কি বলছি? কার্ডিওলজি। হার্ট সম্পর্কে আমরা বলছি কার্ডিওলজি। ঠিক আছে, এটা হচ্ছে। আচ্ছা নিউক্লিয়াস, আরবিসিতে কি নিউক্লিয়াস থাকে? না, আরবিসিতে কোনো নিউক্লিয়াস থাকে না। শুধুমাত্র উটের ক্ষেত্রে, উটের আরবিসিতে কিন্তু নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। উট হচ্ছে এটা ব্যতিক্রম। আদারওয়াইজ আরবিসিকে এই জন্য কি বলা হয়? আনিউক্লিয়েট। এর মধ্যে নিউক্লিয়াস দেখা যায় না বলে একে বলা হচ্ছে আনিউক্লিয়েট। ওকে, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। চুইংগাম থেকে কি থেকে তৈরি করা যায়? এখানে একটা কি হবে? কি থেকে তৈরি করা হয়? গাম, তরুক্ষীর, ট্যানিন, রজন বা রেজিন? বলো। খুব ভালো প্রশ্ন এটা। চুইংগাম কি থেকে তৈরি করা হচ্ছে? দেখো, এই যে চুইংগাম জিনিসটা আমরা দেখছি, চুইংগামের মধ্যে অ্যাকচুয়ালি কি কি জিনিস থাকে? 3টে জিনিস থাকে। একটা হচ্ছে রেজিন থাকে, যেটা কি করছে, যেটা অ্যাকচুয়ালি চিউয়েবল প্রপার্টিটা, চুইংগামের যে চিউয়েবল ব্যাপারটা, সেটা রেজিন থেকে আসছে। 2 নম্বর ওয়াক্স থাকে ওর মধ্যে সামান্য পরিমাণে, যেটা যে গামটা থাকে তাকে কি করে দিচ্ছে? সফট করে দিচ্ছে। আর 3 নম্বর থাকে হচ্ছে ইলাস্টোমার বলে একটা জিনিস থাকে, ইলাস্টোমার, যেটা কি করছে? চুইংগামের যে ফ্লেক্সিবিলিটি বা স্থিতিস্থাপকতাটা সেটাকে বজায় রাখছে। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা তরুক্ষীর বা এটাকে আমরা কি বলছি? ল্যাটেক্স। তরুক্ষী বা ল্যাটেক্স, এটা কি হচ্ছে? এখান থেকে কি পাওয়া যায়? ন্যাচারাল রাবার পাওয়া যায়। ন্যাচারাল রাবার পাওয়া যায়। এখন ন্যাচারাল রাবার কি? প্রচণ্ড বেশি সফট টাইপের হয়। এই সফট ন্যাচারাল রাবারকে যদি হার্ড করতে হয় তাহলে একটা প্রসেস করতে হয়। যে প্রসেসটা কি হয়ে যাচ্ছে? এর মধ্যে সালফারকে অ্যাড করতে হয়। এই সালফার অ্যাডের যে প্রসেসটা, এটাকে বলা হয় ভালকানাইজেশন অফ রাবার। ভ্যালকানাইজেশন অফ রাবার। ঠিকঠাক? ওকে। আচ্ছা এর মধ্যে ট্যানিন কিসে ইউজ করা হয়? ট্যানিন ফটোগ্রাফিতে ইউজ করা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। তাহলে এখানে কি দেখো, এখানে দেখতে পাচ্ছি রেজিনটা হচ্ছে চুইংগামের মধ্যে প্রথমে অপশন আছে, দেখছি অপশন ডি। কোনটি পরিমাপের জন্য হাইগ্রোমিটার ব্যবহার করা? হাইগ্রোমিটার। আপেক্ষিক আর্দ্রতা, লিন তাপ, বায়ুর চাপ, উপরের সবগুলি। আপেক্ষিক আর্দ্রতা আনসার হচ্ছে আমাদের অপশন এ, দ্যাট ইজ আপেক্ষিক আর্দ্রতা মানে কি? একটা নির্দিষ্ট কোনো একটা অঞ্চলে কতটা পরিমাণ জলীয় বাষ্প আছে এবং ওই পরিমাণ বায়ুকে যদি সম্পৃক্ত বাষ্প, মানে জলীয় বাষ্পকে যদি সম্পৃক্ত বাষ্প করতে হয়, তাহলে দুটোর যে অনুপাত তাকে আমরা কি বলছি? আপেক্ষিক আর্দ্রতা বলছি, বা রিলেটিভ হিউমিডিটি বলা হয়। লিন তাপ আমরা কি জানি? যে তাপে কোনো বস্তু পদার্থের অবস্থার পরিবর্তন গ্রহণ করে, মানে লিন তাপ গ্রহণ বা বর্জনের ফলে যখন পদার্থের অবস্থার পরিবর্তন হয় কিন্তু পদার্থের কোনো উষ্ণতার পরিবর্তন হয় না, তখন তাকে লিন তাপ বলে। বায়ুর চাপ কার দ্বারা মাপা হয়? ব্যারোমিটারের সাহায্যে মাপা হয়, এটা আমরা জানি। তাহলে জানা গেল 1 মেট্রিক টন ইকুয়ালস টু কত কেজি? বল, 1 মেট্রিক টন ইকুয়ালস টু কত কেজি? আচ্ছা আনসারটা হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, দ্যাট ইজ 10⁻³ কেজি বা 1000 কেজি। দেখে নাও তোমরা আনসারটা। আচ্ছা এখানে দেখে নাও যে যখন তো আমাদের 10⁻³ কেজি হচ্ছে, এছাড়া 10⁻, যদি গ্রামে বলি 10⁻6 গ্রাম হচ্ছে, দ্যাট ইজ 1 মেগাগ্রাম। ঠিক আছে, এভাবে আনসারগুলো দেখে নেবে। পৃথিবীর কোন স্থানের ভৌগোলিক মধ্যরেখাকে পরপর দুবার অতিক্রম করতে যে সময় নেয় তাকে কি বলা হয়? পৃথিবীর কোন স্থানে কি বলা হয়? সৌর সপ্তাহ, বি সৌর দিন, সি সৌর মাস, ডি সৌর বছর।
আনসার হচ্ছে আমাদের অপশন বি, দ্যাট ইজ সৌরদিন। পরিবাহিতার একক কি? অপশন এ অ্যাম্পিয়ার, অপশন বি ভোল্ট, অপশন সি মো, অপশন ডি কুলম্ব। খুবই সোজা প্রশ্ন। আচ্ছা, অ্যাম্পিয়ার কার একক? অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের একক। তড়িৎ প্রবাহের একক। তড়িৎ প্রবাহ বলতে আমরা কাকে বোঝাচ্ছি? আই কে বোঝাচ্ছি। ফর্মুলা কি জানি? আই ইকুয়ালস টু কিউ বাই টি, যেখানে কিউ হচ্ছে তড়িৎ আধান, টি হচ্ছে সময়। তাহলে ভোল্ট কাকে বলছি? ভোল্ট কার একক? বিভব প্রভেদের একক বা বিভবের একক বলতে পারি আমাদের ভোল্ট। কুলম্ব কিসের ইউনিট? কুলম্ব হচ্ছে আধানের ইউনিট, দ্যাট ইজ কিউ। সিজিএস পদ্ধতিতে আমাদের আধানের ইউনিট হচ্ছে কুলম্ব, ঠিক আছে। তাহলে এই যে পরিবাহিতার একক যেটা হলো, এবার তাহলে মো কাকে, তাহলে আনসার কে পড়ে রইল? দেখো এর মধ্যে কোনোটাই হচ্ছে না, আনসার হচ্ছে আমাদের অপশন সি, দ্যাট ইজ মো। মো হচ্ছে, মো কাকে বলছে? যে যখন একটা কোনো মৌলের মধ্য দিয়ে কত সহজে তড়িৎ প্রবাহ হবে তাকে আমরা বলছি সেই মানে তড়িৎ প্রবাহটা মানে এককটাকে বলছি মো। মো কার ইউনিটের অপোজিট বলো তো? মো হচ্ছে মো ওয়ান। মো মানে হচ্ছে 1/ওহম। বুঝতে পারছো না হয়তো, ইংরাজিতে বলে জিনিসটা ভালো পড়তে বলতে পারবে। ওহম মানে কি? OHM। মো মানে ঠিক উল্টো, MHO। মোহম মানে মো 1 মো ইকুয়ালস টু ওহম টু দি পাওয়ার -1, এটাও আমরা বলতে পারি। এছাড়া পরিবাহিতার আর একটা একক রয়েছে, যেটা পরিবাহিতার SI একক, তার নাম হচ্ছে সিমেন্স। সিমেন্স, একে এস বড় হাতের এস দিয়ে বোঝানো হয়, ছোট হাতের এস দিয়ে সেকেন্ডকে বোঝানো হয়, বড় হাতের এসকে দিয়ে সিমেন্সকে বোঝানো হচ্ছে। আচ্ছা, কুলম্বের প্রসঙ্গে একটা বলে দিই যে আমরা অনেক সময় ভুল হয় কুলম্বের ক্ষেত্রে, যে কুলম্বের ক্ষেত্রে বলছি না, ভোল্টের ক্ষেত্রে বলবো। ভোল্টের ক্ষেত্রে একটা ছোট হচ্ছে ইলেকট্রন ভোল্ট, একটা টার্মস আছে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট কিসের একক? এটা অনেকে গোলায়, এটা কিন্তু হয়ে যাচ্ছে শক্তির একক। শক্তির একক 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। এর মানে কি? যখন একটা ইলেকট্রন যখন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যায়, 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যখন যাচ্ছে একটা ইলেকট্রন, তখন যে পরিমাণ সে শক্তি সঞ্চয় করছে তাকে বলা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। ওকে, চলো। একটি ট্রেন 20 নম্বর কোয়েশ্চেন, সেকেন্ডে 20 মিটার গতিবেগে যাত্রা শুরু করে এবং 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 30 সেকেন্ড অতিক্রম করলে ও কতটা দূরত্ব যাবে? এটা রেলওয়ে গ্রুপ ডিতে এসেছে 2018 সালে। দেখো, আচ্ছা অঙ্কটা আমরা করতে শুরু করছি, একটু তোমরা সঙ্গে সঙ্গে করো। দেখো, ইউ মানে হচ্ছে কি? ইনিশিয়াল বেগ বা প্রাথমিক বেগ। তাহলে প্রাথমিক বেগ ইউ কত? 20 মিটার পার সেকেন্ড, রাইট? তাহলে ফর্মুলাতে বসাই এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ AT স্কোয়ার, যেখানে এ মানে কি? এ মানে হচ্ছে ত্বরণ, যেটা ভ্যালু দেওয়া আছে আমাকে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। টি এর ভ্যালু আমাকে দেওয়া আছে 30 সেকেন্ড। এ দুটো ভ্যালু দেওয়া আছে, আমি জাস্ট পুট করছি। আমাকে বলেছে কতটা দূরত্ব যাবে, দ্যাট ইজ এস। তাহলে আমি বোঝাচ্ছি ইউ মানে হচ্ছে 20 ইন্টু টি মানে হচ্ছে 30 প্লাস হাফ, এ মানে হচ্ছে 0.5, আচ্ছা টি স্কোয়ার মানে হচ্ছে দেখো 30 ইন্টু 30 আমার এখানে, তাহলে আমি এখানে 30 স্কোয়ার লিখে দিলাম। তাহলে কাটাকুটি করে আমাদের কত হচ্ছে দেখো, 600 প্লাস এখানে হয়ে যাচ্ছে আমাদের 900, যে কেটে গেছে 225 হচ্ছে, দ্যাট ইজ 825 মিটার। আনসার কত হয়ে যাচ্ছে আমাদের? 825 মিটার। ওকে, সবাই করেছো নিশ্চয়ই? আচ্ছা, পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন কত? পৃথিবীর কেন্দ্রে, আচ্ছা ওজন মানে কি? ওজন মানে হচ্ছে m ইন্টু জি। তাহলে বস্তুর ওজন মানে হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এখন বস্তুর
ভর তো চেঞ্জ হয় না পৃথিবীতে, বাইরে অন্যান্য গ্রহ উপগ্রহে মহাকাশে যেখানে ইচ্ছা যাও ভরটা সেমই থাকছে, কারণ ভর হচ্ছে বস্তুর স্বকীয় ধর্ম, ওটা কিন্তু চেঞ্জ হয় না। তাহলে চেঞ্জ কোনটা হচ্ছে? চেঞ্জ হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ, দ্যাট ইজ জি। জি এর ভ্যালু কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হতে পারে, ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ এটা দেখবে। এটা 1 নম্বর হচ্ছে যে আমাদের যে ভূপৃষ্ঠে যেটা হচ্ছে, ভূপৃষ্ঠ হচ্ছে, আর একটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যখন জিনিসটা ওপরে যাচ্ছে, আর একটা হচ্ছে যখন ভূপৃষ্ঠ থেকে জিনিসটা নিচে যাচ্ছে, 3 রকম হতে পারে। ভূপৃষ্ঠ থেকে যখন ওপরে যাচ্ছে, ভূপৃষ্ঠে কত হয়? মোটামুটি 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা ধরতে পারি। ভূপৃষ্ঠ থেকে ওপরে গেলে কি হবে? কমবে, ক্রমশ কমবে। ভূপৃষ্ঠ থেকে যদি কেন্দ্রের দিকে যায়, নিচের দিকে যায়, তাহলেও সেটাও কিন্তু হচ্ছে কমবে। কমতে কমতে যখন ও কেন্দ্রের কাছে চলে যাবে, তখন কি হয়ে যাবে? অভিকর্ষ ত্বরণটা শূন্য হয়ে যাবে। ঠিক আছে। আর এই যে ভূপৃষ্ঠ থেকে যখন ওপরে উঠছে, তখন কি হতে পারে? দুটো সিচুয়েশন হতে পারে। একটা হচ্ছে অবাধে যখন কোনো বস্তু পড়ছে, অবাধে পতনশীল যদি কোনো বস্তু থাকে, তার ক্ষেত্রেও কিন্তু জি এর ভ্যালু দেখানো শূন্য হবে। তাহলে দুটো ক্ষেত্রে জি এর ভ্যালু বা অভিকর্ষ ত্বরণের মান শূন্য হয়। কোথায় কোথায়? অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর পৃথিবীর কেন্দ্রে। আনসার কি হয়ে যাচ্ছে আমাদের? অপশন ডি, 0। ক্লিয়ার? নিচে কোন জোড়াটি ভুল? পার্শ্বিক দূরত্ব, ব্যারেল, তরল, আলোকবর্ষ, সময়। এ হচ্ছে শুধুমাত্র 3, বি হচ্ছে শুধুমাত্র 1 এবং 3, সি হচ্ছে শুধুমাত্র ডি হচ্ছে সবকটি সঠিক। বলো। পার্সেক কিসের তোমার ইউনিট? পার্সেক হচ্ছে আমাদের দূরত্বের ইউনিট। আমরা কি জানি দেখো, 1 পার্সেক ইকুয়ালস টু 3.26 লাইট ইয়ার, মানে হচ্ছে আলোক বর্ষ। মানে আলো এক বছরে 3 ইন্টু লাইটের স্পিড কত? 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এই গতিবেগে আলো 365 দিন বা 1 বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাকে আমরা কি বলি? 1 আলোকবর্ষ বলি। তাহলে আমি কি বলছি? যে পরিমাণ দূরত্ব অতিক্রম করি, মানে লাইট ইয়ার। তাহলে কিসের ইউনিট হচ্ছে? লাইট ইয়ার হচ্ছে দূরত্বের ইউনিট, মানে হচ্ছে ডিস্টেন্স ইউনিট। তাহলে কিন্তু আলোকবর্ষ কি সময়ের ইউনিট, যেটা এখানে বলি, সেটা কি সঠিক না ভুল? তাহলে এটা ভুল হচ্ছে, মানে ডিস্টেন্স হবে, এখানটা কিন্তু দূরত্ব হবে। ঠিক আছে। তাহলে কোন জোড়াটি ভুল? দেখো শুধুমাত্র 3 আছে, শুধুমাত্র 1 এবং 3 আছে, শুধুমাত্র 2 আছে। একটা তো ভুল নয়, একটা তো ঠিক। পার্সেক দূরত্বের একক আমি জানি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের আনসার, হচ্ছে আমাদের অপশন 3, মানে দ্যাট ইজ আনসার অপশন এ। সার্বজনীন মহাকর্ষ সূত্রের প্রবর্ধক কে? কেপলার, গ্যালিলিও, নিউটন, কোপার্নিকাস। বলো। আমরা যখন গ্র্যাভিটেশন পড়েছি, গ্র্যাভিটেশন সম্পর্কে 3 জন 3 রকম ল দিয়েছে। ঠিক আছে। গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা যখন একবার তোমরা দেখবে, 3 রকম ল আছে। একটা দিয়েছে বিজ্ঞানী কেপলার দিয়েছে। সেটা কি উনি দিয়েছিলেন না, যদি এরকম একটা উপবৃত্তাকার কক্ষপথে এখানে যদি সূর্য থাকে আর এখানে যদি কোনো গ্রহ তাকে প্রদক্ষিণ করে, তার 3টে ল আছে। একটা হচ্ছে আমরা টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, আর একটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে, এটা। আর একটা হচ্ছে ওরা সবসময় সমান সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এটা হচ্ছে কেপলারের ল, যেটা কক্ষীয় গতিপথের উপর নির্ভর করছে। 2 নম্বরটা হচ্ছে গ্যালিলিও। উনি কি দিয়েছিলেন? ওনার যে সূত্রগুলো সেগুলো হচ্ছে ফ্রি ফলিং বডি, মানে কোনো বস্তু যদি মানে ওপর থেকে অবাধে পতনশীল কোনো বস্তু হয়, তাহলে সে কীরমভাবে আচরণ করবে তার উপর ডিপেন্ড করছে। 3rd ল যেটা হচ্ছে দিয়েছিলেন হচ্ছে যে আর একজন, তিনি হচ্ছেন আমাদের নিউটনের গ্র্যাভিটেশনাল যেটা ইউনিট, সেটার আমাদের কি ল, সেটা হচ্ছে, আমি মেবি একটু ফাস্ট বলছি, তোমরা কিন্তু একটু স্লো করে দেখে নিতে পারো। F proportional to কোনো m1 into m2 by d স্কোয়ার, মানে যদি m1 এবং m2 ভরের দুটো বস্তু থাকে, তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করবে তার মান কত? বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক, দ্যাট ইজ m1 and m2, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব, দ্যাট হচ্ছে d, তার বর্গের ব্যাসানুপাতিক।
এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র, বা আমরা বলতে পারি সার্বজনীন মহাকর্ষ সূত্র হচ্ছে এইটা। তাহলে এফ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট দিতে হবে আমাদের, সেই কনস্ট্যান্টটাকে আমরা কি বলি, জি বলি, জি ইন্টু m1 ইন্টু m2 বাই ডি স্কোয়ার। এই জি কে কি বলা হয়, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, যার মান কত 6.67 ইন্টু 10⁻⁻8। আমি সিজিএসসি ইউনিট বলে লিখে রাখলাম এখানে। ঠিক আছে, না নেক্সট কোয়েশ্চেন দেখছি। নেক্সট কোয়েশ্চেন কি, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের রিও সামিটের সঙ্গে যুক্ত কোনটা, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, গ্রিন হাউস গ্যাসেস, ওজোন ডিপ্লেশন, ওয়েটল্যান্ডস। আনসার হচ্ছে আমাদের অপশন এ, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। ওজন এবং ভরের মধ্যে কোনটি বস্তু স্বকীয় ধর্ম বা নিজস্ব ধর্ম, কার উপর ডিপেন্ড করছে না, ভর অপশন এ, বি ওজন, সি দুটোই, ডি কোনোটাই নয়। ওজন তোমার কার উপর নির্ভর করছে, ওজন কিন্তু কার উপর ডিপেন্ড করছে, ওজন কিন্তু জি এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে, দ্যাট ইজ আমাদের যে অভিকর্ষীয় ত্বরণ। ভর ডিপেন্ড করছে না, তাহলে আনসার হচ্ছে আমাদের ভর। যদি পৃথিবী পৃষ্ঠে একজন ব্যক্তির ভর 120 কেজি হয়, চাঁদে গেলে তার ওজন কত হবে, 120 নিউটন, 20 নিউটন, 720 নিউটন, 196 নিউটন। অঙ্কটা করে নিই দেখি একটুখানি। দেখো ভর কত বলে দিয়েছে আমাকে, 120 কেজি লিখেছি, সরি এখানে নিউটন হবে, ঠিক আছে, ভরটা 120 কেজি আছে, কেজি আছে। আচ্ছা ভর বলেছি 120 কেজি, অভিকর্ষ ত্বরণ কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কোথাকার এটা, পৃথিবীর। তার মানে ওর ওজন কত আমি কি বলে জানি, এটা হচ্ছে এম, এটা হচ্ছে আমাদের জি। তার মানে আইডিয়ালি ওর ওজন হচ্ছে 9.8 ইন্টু 120 m ইন্টু জি, দ্যাট ইজ 1176 নিউটন। ব্যাক পৃথিবীতে চাঁদের এর কত ওজন কত, যা পৃথিবীতে ওজন তার 1/6, তার মানে 1/6 অফ 1176, দ্যাট ইজ 196 নিউটন। আনসার হয়ে যাচ্ছে আমাদের এখানে আমি উত্তরটা ভুল দিয়েছি, এটা 196 নিউটন হবে। হ্যাঁ সরি, ভেরি সরি, এটা একটু ঠিক করে নেবো আমি। কোনো বস্তুর বেগ যদি দ্বিগুণ করি তাহলে কি দ্বিগুণ হবে, ভরবেগ দ্বিগুণ হবে, গতিশক্তি দ্বিগুণ হবে, স্থিতিশক্তি দ্বিগুণ হবে, কোনটা হবে। দেখো স্থিতিশক্তি মানে কি, কোনো বস্তুর, তার মানে স্থিতিশক্তি হচ্ছে কোনো বস্তুকে যদি অভিকর্ষের বিরুদ্ধে আমি এইচ উচ্চতায় তুলি, যদি বস্তুটার ভর এম হয় এবং যদি অভিকর্ষ ত্বরণ আমার জি হয়, তাহলে বস্তুটির মধ্যে স্থিতিশক্তি কত, এম ইন্টু জি ইন্টু এইচ। এখানে কোনোভাবে বেগের ওপর ডিপেন্ড নয় জিনিসটা, তার মানে এটা বাদ যাচ্ছে। গতিশক্তি দেখে নাও, গতিশক্তি কি হচ্ছে, হাফ mv স্কোয়ার হচ্ছে আমাদের গতিশক্তি। তাহলে যদি বেগ দ্বিগুণ হয়, মানে ভিটা কি হচ্ছে, যদি 2v হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, হাফ m ইন্টু 2v স্কোয়ার, দ্যাট ইজ হাফ mv স্কোয়ার ইন্টু 4। তার মানে সেক্ষেত্রে কি হয়ে যাবে, গতিশক্তি 4 গুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে যাচ্ছে। আর ভরবেগ দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার মানে ভরবেগ দেখি যদি আমাদের গতিশক্তি ভরবেগ দ্বিগুণ হয় তাহলে কি হচ্ছে এম। তাহলে এখানে যদি আমার এখানে অপশন দুটোই এখানে দেওয়া আছে, তাহলে এখানে আনসারটা অ্যাকচুয়ালি এ এবং বি দুটোই হবে, কারণ এমভি হচ্ছে আমাদের ভরবেগ, এমভি হচ্ছে আমাদের ভরবেগ। তাহলে যদি বেগ দ্বিগুণ হয়ে যায়, বেগ যদি 2v হয়ে যায়, তাহলে ভরবেগ কি হয়ে যাচ্ছে 2 ইন্টু এমভি, তার মানে ভরবেগ দ্বিগুণ হয়। তাহলে এখানে দুটো অপশানই হবে, অ্যাকচুয়ালি এ এবং বি দুটো অপশানই হবে। তাহলে এখানে আনসার আর একটা থাকা উচিত, যেটা হচ্ছে এ এবং বি দুটোই, উভয়ই, যেটাই হয়ে যাবে। ঠিক আছে, আনসার এ এবং বি উভয়। চলো নেক্সট কোয়েশ্চেন। ঘড়িতে দম দেওয়ার ফলে প্রকৃতপক্ষে আমরা কি সঞ্চয় করি, বৈদ্যুতিক শক্তি, চাপ শক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি। আনসার হচ্ছে আমাদের স্থিতিশক্তি। বল ইন্টু সময় মানে কি, বল ইন্টু সময় মানে কিছু পরিমাণ বল যদি কিছু সময় ধরে কোনো বস্তুর উপর ক্রিয়া করে তাকে আমরা কি বলবো, শক্তি, বেগ, নিউটন, ঘাত। দেখো আনসারটা হচ্ছে ঘাত। একে কি বলছি আমরা, যখন কোনো বস্তুর ওপর স্থির মানের কোনো বল কিছু সময় ধরে ক্রিয়া করে তখন তাকে আমরা বলের ঘাত বলি। বলের ঘাত কিরম রাশি, ভেক্টর রাশি, কারণ বল হচ্ছে ভেক্টর রাশি। প্রযুক্ত বল ইন্টু সময়। সিজিএস ইউনিট
বলের খাতে সিজিএস ইউনিট কি? ডাইন যেটা বলের একক, এবং সেকেন্ড যেটা সময়ের একক, এই দুটো হচ্ছে আমাদের সেকেন্ড। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এসআই পদ্ধতিতে নিউটন সেকেন্ড। একইভাবে বলের ঘাতের মাত্রা কত? বলের মাত্রা ইন্টু সময়ের মাত্রা। আচ্ছা, বলের ঘাত আবার কার সঙ্গে সমানুপাতিক? বলের ঘাত কিন্তু বস্তুর ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক। I ইকুয়ালস টু এম ভি মাইনাস ইউ। ওকে, এক সেকেন্ড। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে অলিক বল কাকে বলে? 30 অপকেন্দ্র বল, অভিকেন্দ্র বল, অভিসারী বল, অপসারী বল। অলিক বল কাকে বলছে? আনসার হচ্ছে আমাদের অপকেন্দ্র বল। বোস আইনস্টাইন কন্ডেনসেট পদার্থের কি? পদার্থের কঠিন অবস্থা অপশন এ, পদার্থের ফিফথ অবস্থা বা পঞ্চম অবস্থা, পদার্থের প্লাজমা অবস্থা, পদার্থের ঘনীভূত অবস্থা, কোনটা পড়ছে? দেখো, এটাকে অনেকবার বলেছি আমি, আমার এমসিকিউতে থাকে এটা। আনসার হয়ে যাচ্ছে আমাদের বোস আইনস্টাইন কন্ডেনসেট হচ্ছে আমাদের পদার্থের পঞ্চম অবস্থা। পদার্থে টোটাল 5টা অবস্থা থাকে, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, একটা হচ্ছে গ্যাস, ফোর্থ অবস্থা হচ্ছে প্লাজমা স্টেট, যেটা হচ্ছে গ্যাসের আয়নিত অবস্থা, উত্তপ্ত অবস্থায় গ্যাস যখন আয়নিত হয়ে যায়, এবং পদার্থের ফিফথ স্টেট হচ্ছে পদার্থের বোস আইনস্টাইন কন্ডেন্সেট, যেটা অত্যন্ত ঠান্ডায় যেটা হয়, মানে পরম শূন্য উষ্ণতাতে যেটা হয়, সেটা হচ্ছে পদার্থের বোস আইনস্টাইন কন্ডেন্সেট। ঠিক আছে, বিইসি বলে থাকি। 1 2 3 4 and 5। সময়ের সাপেক্ষে কৌণিক সরণের হারকে কি বলা হচ্ছে? সময়ের সাপেক্ষে কৌণিক সরণের হারকে বলা হচ্ছে আমাদের কৌণিক বেগ, অপশন ডি। আপেক্ষিক গুরুত্বের একক কি? আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই, এটা আমরা জানি। আচ্ছা, চাপ যদি পি হয়, রো হচ্ছে তরলের ঘনত্ব, এইচ হচ্ছে গভীরতা যদি হয় তাহলে, এবং জি যদি অভিকর্ষ ত্বরণ হলে, কোনো তরলের ওপর চাপ বা পির ভ্যালু কত হবে? এইচ রো জি, এইচ বাই রো জি, জি এইচ স্কোয়ার রো জি। বলো, আনসার হয়ে যাচ্ছে আমাদের এইচ রো জি। ঠিক আছে, আনসার হয়ে যাচ্ছে আমাদের এইচ রো জি। নেক্সট কোয়েশ্চেন কি? প্লবতা কোন দিকে কাজ করে? প্লবতা মানে হচ্ছে বাউয়েন্সি, যাকে আমরা বলি বাউয়েন্সি, মানে এই যে জাহাজ যে কারণে ভাসছে, বা কোনো তুমি যদি হালকা প্লেট জলের উপর রেখে দাও, সেটা যে কারণে ভাসে। প্লবতা সবসময় ঊর্ধ্বমুখে কাজ করে। যদি বস্তুর ওজন এখানে থাকে, বস্তুকে যখন আমরা রাখছি, তাহলে বস্তুর ওজন হচ্ছে W1 যদি হয়, এবং প্লবতা যদি আমাদের বাউয়েন্ট ফোর্স যদি W2 হয়, তাহলে বস্তুর ওজন W1 যদি প্লবতার থেকে বেশি হয়ে যায়, তাহলে কি হয়? বস্তু কি হবে? ডুবে যাবে। যদি বস্তুর ওজন এবং প্লবতা দুটো সমান হয়, তবে কি হবে? নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে। আর যদি W1 লেস দ্যান, মানে বস্তুর যদি ওজনটা তোমার একদম, এটা কি বেশি থাকবে কি অবস্থায়? নিমজ্জিত, মানে অর্ধ নিমজ্জিত অবস্থায়। আর W1 যদি লেস দ্যান W2, মানে বস্তুর ওজন যদি প্লবতার থেকে অনেকটাই কম হয়, তাহলে কি হবে? বস্তুটা কিন্তু পুরোপুরি ওপর দিকে ভেসে থাকবে। 0°C তাপমাত্রা 11 সিসি জল জমে 0°C তাপমাত্রায় বরফে হয়, কত হয়? 10 সিসি হয়, 13 সিসি হয়, 12 সিসি হয়, 11 সিসি হয়, কত? ট্রাই করো, ভীষণ সোজা, পারবে তোমরা সবাই। দেখো, জলকে যখন জমে যখন বরফে পরিণত হয়, তখন কি আয়তনের 1/11 অংশ বেড়ে যায়। ঠিক আছে, 1/11 অংশ বেড়ে যাচ্ছে।
1 এর 11 অংশ বেড়ে যাচ্ছে। তাহলে এই যে 1 এর 11 অংশ বেড়ে যাচ্ছে সেটা কিভাবে হবে আমাদের ক্ষেত্রে? তার মানে 11 সিসি আছে, দ্যাট ইজ 11 সিসি। এর সঙ্গে বৃদ্ধি হচ্ছে 1/11th ইউনিট অফ 11 সিসি, 11। তাহলে কি হচ্ছে 11 সিসি প্লাস 1 সিসি, তার মানে আলটিমেটলি 12 সিসি হচ্ছে। তার বরফে পরিণত হলে আনসার হচ্ছে আমাদের অপশন সি 12 সিসি। এবার যদি বরফ থেকে যখন জলে পরিণত হবে তখন কি হবে? আবার কমে যাবে, তখন 11 সিসি হয়ে যাবে। এর মধ্যে কোনটি নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কন্ট্রোল রড হিসেবে কাজ করে? কোনটি নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কন্ট্রোল রড হিসেবে কাজ করে? ট্রাই করো। দেখো, আমাদের মধ্যে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কন্ট্রোল রড হিসেবে কাজ করে দুটো জিনিস, একটা হচ্ছে বোরন আর একটা হচ্ছে ক্যাডমিয়াম। এই দুজন হচ্ছে আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টরে এই হিসেবে কাজ করছে, বোরন এবং ক্যাডমিয়াম। ঠিক আছে, এখানে অপশন তো বুঝতেই পারছি, আনসার হয়ে যাচ্ছে আমাদের ক্যাডমিয়াম। আচ্ছা, ইউরেনিয়াম আর প্লুটোনিয়াম কি হিসেবে কাজ করে? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউক্লিয়ার ফুয়েল হিসেবে কাজ করে, ফুয়েল হিসেবে কাজ করে। ঠিক আছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর যেটা আমাদের যেখানে হচ্ছে, এখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি হচ্ছে? এখানে আমাদের ফিশন টাইপের নিউক্লিয়ার রিঅ্যাকশন হচ্ছে, ফিশন, বা যাকে আমরা বলছি বিয়োজন বিক্রিয়া, নিউক্লিয়ার বিয়োজন বিক্রিয়া। নিউক্লিয়ার বিয়োজন বিক্রিয়া দুরকম হয়, কি কি? একটা হচ্ছে কন্ট্রোলড, যেটাকে আমি কন্ট্রোল করতে পারি, যেমন যেটা আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টরে হচ্ছে। আর একটা হচ্ছে আনকন্ট্রোল, যেটাকে আমরা কন্ট্রোল করতে পারি না, যেটা হচ্ছে যে নিউক্লিয়ার বম্ব যেখানে হচ্ছে সেখানে জিনিসটা হচ্ছে। কন্ট্রোলার রডে কিন্তু আমাদের কি হচ্ছে? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কন্ট্রোল করছে যেগুলো, তার মানে যে নিউট্রন বেরোচ্ছে রিঅ্যাকশনের ফলে সেই নিউট্রনটাকে ওরা কন্ট্রোল করছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে সেটা কি ধরনের তাপ? লীন তাপ, বিকীর্ণ তাপ, দুটোই, কোনোটিই নয়। ভীষণই সোজা প্রশ্ন, আনসার হচ্ছে আমাদের বিকীর্ণ তাপ। একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 220 হার্টজ এবং গতিবেগ যদি 440 মিটার হয় তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? ট্রাই করো। অপশন এ 2 মিটার, অপশন বি 4 মিটার, অপশন সি 88 মিটার, অপশন ডি 16 মিটার। দেখো, তাহলে কম্পাঙ্ক কত বলেছে? 220 হার্টজ বলেছে, এবং গতিবেগ কি বলেছে? গতিবেগ ভি বলেছে হচ্ছে 440। তাহলে আমরা মানে এই যে ফর্মুলা কি জানি, যে গতিবেগ ইকুয়ালস টু, জাস্ট ফর্মুলায় ফেলবে, কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হবে। জাস্ট তাহলে গতিবেগ কত বলে দিয়েছে? 440, জাস্ট বসিয়ে দাও। কম্পাঙ্ক 220, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, তাহলে ল্যামডা কত হয়ে যাচ্ছে? জাস্ট 2 মিটার, 2 আনসার হয়ে যাচ্ছে আমাদের 2, অপশন এ। একটি আয়রনের অভাবে কোন রোগ হয়? বেরিবেরি, টিটানি, কোয়াশিওকর, শক্ত শূন্যতা। সবাই জানি রক্ত শূন্যতা হচ্ছে, যেটাকে আমরা বলছি হচ্ছে আমাদের অ্যানিমিয়া। অ্যানিমিয়া। কোয়াশিওকর কার অভাবে হয়? হচ্ছে প্রোটিনের অভাবে কোয়াশিওকর হয়। টিটানি কার অভাবে হয়? হচ্ছে ক্যালসিয়াম আয়নের অভাবে হচ্ছে টিটানি হচ্ছে। বেরিবেরি কার অভাবে হয়? বেরিবেরি হচ্ছে ভিটামিন B1 এর অভাবে হয়, হচ্ছে আমাদের এটা আনসার হয়ে যাচ্ছে আমাদের রক্তশূন্যতা বা অ্যানিমিয়া। ব্যাকটেরিয়া জনিত রোগ কোথায় পাওয়া যায়? শুধুমাত্র গাছপালাতে, অপশন এ, অপশন বি শুধুমাত্র প্রাণীতে, অপশন সি শুধুমাত্র মানুষে, অপশন ডি উপরে সবকটিতে। দেখো, আনসার গাছপালা, প্রাণী, মানুষ সবার ক্ষেত্রে ব্যাকটেরিয়া ঘটিত রোগ হয়, তাহলে আনসার হচ্ছে আমাদের অপশন ডি সবকটিতে। নিচের কোন এনজাইম প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে? প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে কে? দেখো, প্রোটিনকে যে ভাঙছে সেই এনজাইমকে কি বলা হয়? বলা হয় হচ্ছে প্রোটিয়েজ। এর বাংলা হয় না, এগুলো ইংরাজিতেই হয়। ঠিক আছে, প্রোটিয়েজ। এখন প্রোটিয়েজ এনজাইম কিরকম কিরকম হয়? একটা হচ্ছে রেনিন হয়, একটা হচ্ছে কেসিন হয়, আর একটা হচ্ছে আমাদের ট্রিপসিন হয়। এদের মধ্যে এই যে ট্রিপসিন দেখছো, এ কোত্থেকে বেরোয়? এ বেরোয় হচ্ছে প্যাঙ্ক্রিয়াস থেকে বেরোয়।
আর এই যে রেনিন এবং কেসিন দেখছো এরা বেরোয় হচ্ছে আমাদের স্টমাক থেকে, ঠিক আছে, স্টমাক থেকে। তাহলে প্রোটিয়েজ কে তৈরি করছে, তাহলে তাহলে আমাদের আনসার হচ্ছে এখানে দেখতেই পাচ্ছি আমরা রেনিন, প্রোটিয়েজ, এছাড়া আছে একটা পেপসিন। আনসার হচ্ছে আমাদের অপশন এ, দ্যাট ইজ পেপসিন। এছাড়া রেনিন, কেসিন আরও অনেকে আছে। ল্যাকটেজ কিন্তু আমাদের যে দুধে যে ল্যাকটোজ থাকে সেটাকে ডাইজেস্ট করতে হেল্প করছে। ওটোমিটার, ওটোমিটার কি পরিমাপে ব্যবহৃত হচ্ছে? শ্বসন বা রেসপিরেশন, সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস, অপশন সি বায়ুর বেগ বা স্পিড অফ দ্য এয়ার, আর বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন। আনসার হচ্ছে অপশন ডি, বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন মাপতে সাহায্য করে পোটোমিটার। বায়ুর বেগ মাপতে সাহায্য করে কে? অ্যানিমোমিটার, ঠিক আছে। এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ কত? 4000 জুল পার কেজি কেলভিন, 4100 জুল পার কেজি কেলভিন, 4200 জুল পার কেজি কেলভিন, 4300 জুল পার কেজি কেলভিন, কত? আনসার হচ্ছে আমাদের অপশন সি, 4200 জুল পার কেজি কেলভিন। আমি বলেছি এসআই পদ্ধতি, সিজিএস হলে এটা 1 ক্যালোরি পার 1 হতো, ঠিক আছে। বরফের আপেক্ষিক তাপ কত? আমি জিজ্ঞাসা করছি সিজিএস এককে। 0.3 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, 0.4 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, 0.2 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। আনসার হচ্ছে আমাদের এখানে এটা অপশন ডি হবে। হ্যাঁ, এখানে 0.5 হবে, এখানে 0.5 হবে। এটা অ্যারোটা উপর দিকে পড়ে গেছে, রাইট ক্লিকটা, 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আনসার হবে। দেখো তাহলে দেখে যে আমাদের যখন জলের তরল পদার্থের থেকে আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, তো বরফের আপেক্ষিক তাপ হচ্ছে সিজিএস ইউনিট হচ্ছে 0.5 আর এসআইতে হচ্ছে 2100, ঠিক আছে। এখানে আমি দিয়ে দিয়েছি জলের আপেক্ষিক তাপ হচ্ছে সব থেকে বেশি, জলের আপেক্ষিক তাপ। সিজিএস এবং এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ কত? সিজিএস হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড আর আর এসআইতে হচ্ছে 4200 জুল পার কেজি কেলভিন, যেটা আগের কোশ্চেনে ছিল। তরল পদার্থে আপেক্ষিক তাপ কঠিন পদার্থে আপেক্ষিক তাপের থেকে বেশি হচ্ছে, জলে সবচেয়ে বেশি। বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 0.5 সিজিএস ইউনিট, আনসারটা এখানে ডি হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোন বস্তুর তাপগ্রাহিতা 200 সিজিএস ইউনিট হলে বস্তুটির জলসম কত হবে? জলসমকে আমরা বলি হচ্ছে ওয়াটার ইকুইভ্যালেন্ট। আর তাপগ্রাহিতাকে আমরা বলি হচ্ছে থার্মাল ক্যাপাসিটি। বলো, তাপগ্রাহিতাকে বলি আমরা থার্মাল ক্যাপাসিটি। দেখো এটা খুব সোজা একটা প্রশ্ন, তোমরা সবাই নিশ্চয়ই পারবে। কোনো বস্তু সিজিএস ইউনিট হলে তার সিজিএস ইউনিটের তাপগ্রাহিতা এবং জলসম দুটোই কি হয়? বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ, মানে দুটো ক্ষেত্রে সাংখ্যমানটা কিন্তু বস্তুর সমান হয়, এম ইন্টু এস দুটো ক্ষেত্রেই সমান হয়ে যাচ্ছে। তো যদি কিন্তু সিজিএস, এসআইটা কিন্তু আলাদা হয়ে যায়, যেহেতু সিজিএস আমি বলেছি যে দুটো ক্ষেত্রে কিন্তু 200ই হবে। একবার দেখে নিচ্ছি, দেখো জিনিসটা, কোনো বস্তুর তাপগ্রাহিতা কাকে বলছি? এমএস ইন্টু তাপ একক বলা হচ্ছে। তাপগ্রাহিতার একক কি? এসআই পথে তাপগ্রাহিতার একক হচ্ছে জুল পার কেলভিন, আর সিজিএস হলে ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই কিন্তু ডিফারেন্স। কারণ কি? কারণ জলসমের একক কিন্তু কিলোগ্রাম, মানে কোনো বস্তুকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড যত পরিমাণ মানে তাপ লাগে সেটাকে, যেটা যত পরিমাণ জলকে উত্তপ্ত করে সেটা হচ্ছে জলসম। জলসম হচ্ছে কত পরিমাণ জল সেই ওজনটাকে বোঝায়, আর তাপগ্রাহিতা হচ্ছে তাপের পরিমাণকে বোঝায়। তাই জন্য জলসমের একক হচ্ছে কিলোগ্রাম এসআইতে, আর সিজিএসে হচ্ছে গ্রাম। তাহলে জলসমের মাত্রা হচ্ছে এম, আর তাপগ্রাহিতার মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি⁻²2 কে⁻−1। এটা হচ্ছে জলসমের ইউনিট। এটা মনে রাখবে যে সিজিএস পদ্ধতিতে সব সময় বস্তুর তাপগ্রাহিতা এবং জলসমের যে সাংখ্যগত মানটা হয়ে যাচ্ছে সমান অলওয়েজ সিজিএসে, কিন্তু এসআই পদ্ধতিতে কিন্তু এদের সাংখ্যগত মান যেটা থাকে সেটা কিন্তু সমান হয় না। ওকে, চলো। শীতের দেশে থার্মোমিটার ব্যবহার করার জন্য পারদের তুলনায় অ্যালকোহলকে কেন পছন্দ করা হয়? অ্যালকোহল পারদের তুলনায় বেশি তাপের সুপরিবাহী,
অ্যালকোহলকে পছন্দ মতো রং দেওয়া যায়, উষ্ণতা নির্দেশ সহজ হয়ে যায়, হিমাঙ্ক খুব কম, এতে তুলনায় সস্তা। আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, হিমাঙ্ক খুব কম। থার্মোস্ট্যাটের কি কাজ? কোশ্চেন নাম্বার 48। ইলেকট্রিক যন্ত্র বন্ধ করা, তাপমাত্রা পরিমাপ করা, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এবং তাপ পরিবহন করা। দেখো, এটা হচ্ছে থার্মোস্ট্যাট কি কাজ করে? থার্মোস্ট্যাট কাজ করে হচ্ছে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। বাইরে যদি ঠান্ডা থাকে আমরা যদি ঠিক করে দিই তাহলে থার্মোস্ট্যাট কিন্তু ভেতরে যে থাকে তাকে টেম্পারেচারটাকে গরম করে রাখতে পারে। মাইকা কি? মাইকা মানে হচ্ছে অভ্র। তাপের সুপরিবাহী ও বিদ্যুতের সুপরিবাহী। অপশন বি, তাপের সুপরিবাহী ও বিদ্যুতের কুপরিবাহী। তাপের কুপরিবাহী ও বিদ্যুতের সুপরিবাহী। তাপের কুপরিবাহী ও বিদ্যুতের কুপরিবাহী। বলো দেখি। তাহলে অভ্র হচ্ছে আমাদের তাপের সুপরিবাহী কিন্তু বিদ্যুতের কুপরিবাহী হচ্ছে অভ্র। তার আনসার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে। কোন পদ্ধতিতে বায়ুশূন্য বাল্বের ফিলামেন্ট থেকে কাঁচ অবধি তাপ পৌঁছায়? ফিলামেন্টটা জ্বলছে বাট তাপ কাঁচে যে এই হচ্ছে বাল্বের এখানটা হচ্ছে ফিলামেন্টটা উত্তপ্ত হয়ে জল, এখান থেকে এখানে তাপটা কিভাবে পৌঁছচ্ছে বলে দিচ্ছি, বায়ুশূন্য। ট্রাই করো। পরিবহন, পরিচলন, বিকিরণ। শূন্য মাধ্যম ছাড়া থেকে তাপ কিভাবে যায়? মাধ্যম ছাড়া 100% হচ্ছে বিকিরণ। অপশন সি। কোনো বস্তু অসীমে উপস্থিত হলে উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? অপশনে অসীমে, অপশন বি এফ এবং 2f এর মধ্যে, অপশন সি ফোকাস তলে, অপশন ডি হচ্ছে এফ এবং 2f এর মধ্যে। দেখো, বস্তু অসীমে যদি উপস্থিত হয় তাহলে সেখান থেকে যে রশ্মিটা আসছে কিরম রশ্মি হয়? আমি ক্লাসে বলেছি, যারা আমার ক্লাস করেছে, সমান্তরাল রশ্মি হয়। সূর্য থেকে আগত রশ্মি কিরকম হয় আমাদের জিজ্ঞাসা করে? সবসময় সমান্তরাল রশ্মি হয়। কি হয়? যখন সমান্তরাল রশ্মি আসে তখন সেটা একত্রিত হয়ে অভিসারী রশ্মিতে পরিণত হয়, উত্তল লেন্সে অভিসারী হয়ে যায়। সেখানে উত্তল লেন্সকে আমরা কি বলি? অভিসারী লেন্স বলি। ঠিক এই কারণে অবতল লেন্সকে আমরা বলি হচ্ছে অপসারী লেন্স। ঠিক আছে। তাহলে এইখানে মিলিত হচ্ছে। যদি রশ্মিগুলো এরমভাবে সমান্তরালে পড়তো, এরমভাবে তাহলে কি হতো? ওরা একত্রিত হয়ে এইরকম জায়গাতে একটা গিয়ে মিলিত। এই যে ফোকাসটা দেখতে পাচ্ছ, ফোকাসকে কেন্দ্র করে যে তলটা হয় সেই তলটাকে আমরা বলি হচ্ছে ফোকাস তল। তাহলে এখানে প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল রশ্মিগুলো আপতিত হয়েছে, কিন্তু যদি রশ্মিগুলো প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরালে আপতিত নাও হতো তাহলেও কিন্তু ওরা কি হতো? এরমভাবে যে আসতো, এরমভাবে এসে ওরা কি হতো? একটা বিন্দুতে গিয়ে, যেটা ফোকাস তলের ওপর, সেখানে গিয়ে মিলিত হতো। ফোকাস তলে মিলিত হয়। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, পস্টুলেটেড হরমোন কোনটি? পস্টুলেট হরমোন কোনগুলো? দেখো, যে হরমোনটা আমরা জানি যে কিভাবে তৈরি হয়েছে কিন্তু এখনো পর্যন্ত প্রপারলি সেভাবে উৎপাদন শুরু হয়নি, সেটাকে পস্টুলেটেড হরমোন বলে। এখানে অপশন এ আছে ফ্লোরিজেন, অপশন বি অক্সিন, অপশন সি সাইটোকাইনিন, অপশন ডি জিব্বারেলিন দেওয়া হয়েছে। জিব্বারেলিনকে কি বলা হচ্ছে? অঙ্কুরোদ্গমে সাহায্য করে আমাদের জিব্বারেলিন, অঙ্কুরোদ্গমে। অপশন সি সাইটোকাইনিন কি কাজে সাহায্য করছে? কোষ বিভাজন, সাইটোকাইনেসিস, বুঝতেই পারছো। অক্সিন কি কাজে সাহায্য করে? অক্সিনকে আমরা বলি হচ্ছে ট্রপিক হরমোন, যেটা কি কি কাজে কাজ করে? ট্রপিজমে সাহায্য করছে, আর একটা করে হচ্ছে আমাদের ফটোট্রপিজমে সাহায্য করছে। ফ্লোরিজেন যেটা, সেটাই হচ্ছে আমাদের অপশন এ আনসার, পস্টুলেটেড হরমোন। এটা ফ্লাওয়ারিং, হেল্পস ইন ফ্লাওয়ারিং বা ফুল ফোটাতে সাহায্য করে, এটাই পস্টুলেটেড হরমোন। এটি গোলীয় দর্পণ দ্বারা উৎপাদিত বিবর্ধনের সূত্র কি? বিবর্ধন আমরা বলতে পারি ম্যাগনিফিকেশন। সূত্রটা কি? এম হচ্ছে বস্তুর এম এম আচ্ছা, বিবর্ধন ম্যাগনিফিকেশনকে আমরা এম দিয়ে বলি। ঠিক আছে।
এম ইকুয়াল টু বস্তুর উচ্চতা বাই প্রতিবিম্বের উচ্চতা, বি হচ্ছে এম ইকুয়াল টু বস্তুর উচ্চতা বাই প্রতিবিম্ব ইন্টু প্রতিবিম্বের উচ্চতা, এম ইকুয়ালস টু ভি বাই ইউ, এম ইকুয়ালস টু মাইনাস ভি ইউ। আনসার হচ্ছে আমাদের অপশন ডি, দ্যাট ইজ এম ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। মাইনাস কেন বলছি, কখন বলি, যখন লাইনের এই যে উত্তল যে লেন্স রয়েছে, এটা গলীয় দর্পণ রয়েছে, গলীয় দর্পণের দিকে যখন এই দিকে যাই সেটাকে পজিটিভ ধরি আমরা, আর যদি গলীয় দর্পণের বাঁ দিকে যাই সেটাকে আমরা কি বলি, নেগেটিভ ধরি। এদিকে হলে নেগেটিভ, তাহলে গলীয় দর্পণের ফলে উৎপন্ন প্রতিবিম্ব কোন দিকে হয়েছে, নিচের দিকে হয়েছে, তার মানে নেগেটিভ সাইডে হয়েছে, তাই এটা নেগেটিভ হচ্ছে। ইউ কাকে বলছি, কোনো বস্তু থেকে বস্তুর যে দূরত্ব, মিরার থেকে বস্তুর যে দূরত্ব সেটাকে আমরা কি বলি, ইউ মানে হচ্ছে বস্তু দূরত্ব। আর ভি হচ্ছে যে মিরার থেকে প্রতিবিম্বের যে দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব। এম ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ, এটা হচ্ছে আমাদের মিরারের ক্ষেত্রে। আর ঠিক উল্টোটা হবে, যদি এটা আমাদের গলীয় দর্পণের বদলে যদি লেন্স হতো তাহলে কিন্তু এম ইকুয়ালস টু শুধু ভি বাই ইউ হতো, জিনিসটা ঠিক উল্টে যাবে। হ্যাঁ, এখানে আমাদেরকে বলা হচ্ছে, ঠিক আছে, লাইটের সংকট কোণে আপতিত হলে, লাইট যদি আলো সংকট কোণে আপতিত হয় তাহলে প্রতিসৃত রশ্মি কোন দিকে যাবে, মাধ্যম দুটি বিভেদ তলে গা ঘেঁষে, মাধ্যম দুটি বিভেদ তলে ওপর দিয়ে, মাধ্যম দুটি বিভেদ তলে নিচ দিয়ে, কোনোটাই নয়। প্রথমে আমরা দেখে নিচ্ছি, আনসার হচ্ছে মাধ্যম দুটির বিভেদ তলের গা ঘেঁষে। কেন, সংকটকোণ কখন হচ্ছে, যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, তখন কি হয়, সে তার অভিলম্ব থেকে একটু দূরে সরে যায়। এটা অভিলম্ব, ওর যাওয়ার কথা ছিল এরকম ভাবে চলে যেত, কিন্তু ও কি করছে, অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এখানে এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, এই যে রশ্মিটা হচ্ছে আপতিত রশ্মি। তো সংকটকোণ কোনটা, যখন আলোক রশ্মি আরো এভাবে আপতিত হবে তখন এই প্রতিসৃত রশ্মি আরো এদিকে সরে যাবে। এরম করতে করতে একটা সময় এরম সরতে সরতে এমন একটা কোণ হয়, যে কোণে আলোক রশ্মি যখন আপতিত হচ্ছে প্রতিসৃত রশ্মিটা দুটো মাধ্যমে বিভেদ তল ঘেঁষে চলে যায়, মানে তখন প্রতিসরণ কোণটা কত হয়ে যায়, দেখো 90 ডিগ্রি হয়ে যায়। মানে যখন আমার আপতন কোণটা সংকট কোণের সমান হবে তখন আমার প্রতিসরণ কোণটা কিন্তু 90 ডিগ্রির সমান হবে। এর পরবর্তীকালে তাহলে আনসার হচ্ছে আমাদের অপশনে। আর এর পরেও যদি সংকট কোণের থেকেও বেশি কোণে যদি আলোক রশ্মি আপতিত হয়, যেটা এই কেস নাম্বার 3-তে হয়েছে, দেখো কেস 2-তে আমাদের সংকট কোণ হয়ে গেছে, কেস 3-তে কি হয়েছে, আপতন কোণ, সংকট কোণ, ধরো এইটা সংকট কোণ, এটা হচ্ছে সংকট কোণ, দ্যাট ইজ থিটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আমি লিখলাম, কিন্তু রশ্মিটা কিন্তু আরো বেশি কোণে আপতিত হয়েছে, তখন আর এদিক দিয়েও যাওয়ার উপায় নেই, তখন পুরোটা রশ্মি প্রথম যে তল ছিল, প্রথম যে মাধ্যম ছিল সেখানে আবার ফিরে আসি। এই ঘটনাকে আমরা বলি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। গর্ভপাতের জন্য দায়ী কোনটি, RH প্লাস, RH মাইনাস, অ্যান্টি RH ফ্যাক্টর, ও নেগেটিভ। আনসার হচ্ছে আমাদের অ্যান্টি RH ফ্যাক্টর। যদি তুমি এমন একটি ঘরে দাঁড়িয়ে থাকো যার পাশাপাশি দুটি দেওয়াল মানে হচ্ছে আয়নাগুলো প্যারালাল আছে থাকে, তবে কতগুলি প্রতিবিম্বের সৃষ্টি হবে, প্রশ্ন হচ্ছে এটাই। অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 4, অসংখ্য। সবসময় এনে রাখবে আনসার হচ্ছে অসংখ্য। নাকি যদি দর্পণ দুটো পরস্পরের সঙ্গে থিটা কোণে থাকে, তাহলে যদি 360 ডিগ্রি বাই থিটা যদি সমসংখ্যা হয় তাহলে কটা প্রতিবিম্ব তৈরি হবে, 360 ডিগ্রি বাই থিটা -1, এটা আছে একটা। আর যদি এটা অসম সংখ্যা হয় তবে প্রতিবিম্বের সংখ্যা হবে 360 ডিগ্রি বাই থিটা। আর যদি দুটো দর্পণ সমান্তরালে থাকে তাহলে ইনফাইনাইট প্রতিবিম্ব তৈরি হবে, যদি এরকম পরপর রাখা থাকে তাহলে অসংখ্য দর্পণ শুরু হবে। এটাই আমি জানতে চেয়েছিলাম। কাঁচের রড এবং রেশমের ঘর্ষণে কোনটি আধান প্রাপ্ত হবে, বলো। কাঁচের রড এবং আলোর রেশম এর ঘর্ষণে কোনটি আধান প্রাপ্ত হবে। যখন কাঁচের রডকে আমি রেশমের সঙ্গে যখন ঘর্ষণ করছি, রেশম পদার্থের সঙ্গে বা রেশমের কাপড়ের সঙ্গে, তখন কাঁচ কি করছে, কাঁচ ইলেকট্রন ত্যাগ করছে।
তাহলে ইলেকট্রন ত্যাগ করছে, এবং এই যে ইলেকট্রনটাও কাঁচ ত্যাগ করছে সেই ইলেকট্রনটা কে গ্রহণ করছে, সেটা রেশম পদার্থটা গ্রহণ করছে। তার মানে রেশম ইলেকট্রন গ্রহণ করছে, এবং গ্রহণের ফলে ও কি হয়ে যাচ্ছে, ও হয়ে যাচ্ছে তড়িৎ ঋণাত্মক, ওর মধ্যে নেগেটিভ ব্যাপারটা বেড়ে যাচ্ছে। আর এই ইলেকট্রন ত্যাগ করছে কাঁচ, তার মানে ও হয়ে যাচ্ছে তড়িৎ ধনাত্মক, রাইট? তাহলে আমি উত্তর পেয়ে গেলাম যে কাঁচের ধনাত্মক, রেশম ঋণাত্মক। আনসার হচ্ছে অপশন বি। কেসিন কি? দুধের প্রোটিন, দুধের চর্বি, চিনিযুক্ত দুধ, দুধের ব্যাকটেরিয়া। দেখো কেসিন হচ্ছে আমাদের অপশন এ, দ্যাট ইজ দুধের প্রোটিন। দুধের প্রোটিন থাকে, এটা কি করছে, আমাদের যে দুধ থাকছে, যে দুধ হয় সেই দুধটা একটা টাইপ অফ কোলয়েড, সেটা আমরা সবাই জানি। আর কোলয়েডে কি থাকে, দুটো মাধ্যম থাকে, একটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম বা ডিপি বা ডিসপার্স ফেজ, আর একটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম মানে বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা। কিন্তু যখন কোলয়েড, এই যে দুধ যে কোলয়েডটা, তাতে এই দুটো মাধ্যমই যখন তরল হয়, মানে বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা দুটোই যদি তরল হয়, সেক্ষেত্রে সেই ধরনের কোলয়েডকে একটা বিশেষ নামে ডাকা হয়, সেটা হচ্ছে ইমালসান বলা হয়। তো তোমাদের প্রশ্ন করে যে দুধ অ্যাকচুয়ালি কি ধরনের কোলয়েড? দুধ কিন্তু এটা কোলয়েড অবশ্যই, কিন্তু ইমালসানও তার সঙ্গে। এবং এই দুধের মধ্যে দুধকে, এই যে দুধের যে কোলয়েডের স্টেবিলিটি, এই স্টেবিলিটিটা কে বজায় রাখতে সাহায্য করে? সে হচ্ছে যাকে আমরা বলি ইমালসিফায়ার বা অবদ্রাবকারক। এখানে কেসিন, দুধের মধ্যে যে প্রোটিন কেসিন থাকে, সে ইমালসিফায়ার হিসেবে কাজ করে। দুধের ব্যাকটেরিয়া কি? দুধের ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। আগের দিন আমাকে অনেকে লিখেছো দেখলাম, কিন্তু বুঝতেই পেরেছো নিশ্চয়ই, সেটা আমার মুখের ওই মিস্টেক হয়েছে। আমি দই থেকে যে দুধ হয় না, সেটা আশা করি আমরা সবাই জানি, সেটা আমি আলাদা করে আর বলার প্রয়োজন নেই। তো ওটা আমার মুখের টাং মিস্টেক হয়েছে আর কি। তো ল্যাক্টোব্যাসিলাস কি করছে? ল্যাক্টোব্যাসিলাস যে দুধ থাকছে, নর্মাল দুধকে দইতে পরিণত করছে। ল্যাক্টোব্যাসিলাস, যেটাকে আমরা বলছি দুধের ব্যাকটেরিয়া। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য নিচের কোনটি অপরিহার্য নয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কি? সালোকে কি লাগছে? 6CO2 প্লাস 6H2O, তার সঙ্গে লাগছে হচ্ছে সানলাইট, আমি LHD লিখলাম। কত থেকে কত ন্যানোমিটার লাগে? 400 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো লাগে। পরিণত কি হয়ে যাচ্ছে? এটা কোথায় হচ্ছে? ক্লোরোপ্লাস্টের হচ্ছে তৈরি হচ্ছে, উৎপন্ন হচ্ছে C6H12O6 তৈরি হচ্ছে, প্লাস তৈরি হচ্ছে আমাদের জল, 12 অণু জল তৈরি হচ্ছে। তাহলে O2 তৈরি হচ্ছে, জল তৈরি হচ্ছে। তাহলে এখানে দেখো এই যে 6H2O আছে, 6H2O থেকে কিন্তু O2টা তৈরি হচ্ছে। তাহলে এটা কিন্তু এই যে জল থেকে, আমাদের যে প্রশ্ন করে MCQতে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তৈরি যে অক্সিজেন হচ্ছে, সেটার উৎস কি? সেটার উৎস কিন্তু জল। তাহলে জলের কি হয়? এখানে জলের ফটোলাইসিস হয়, আর একটা কি হয়? জলের এখানে অক্সিডেশন হয়। বুঝতে পারছো? H2O থেকে অক্সিজেন হচ্ছে, মানে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, তাই কি হচ্ছে? অক্সিডেশন হচ্ছে। উল্টো দিকে দেখো, এখানে কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইড কি তৈরি হচ্ছে? গ্লুকোজ তৈরি হচ্ছে। এখানে কিন্তু রিডাকশন হচ্ছে, অক্সিজেনের সংখ্যা কমেছে, তাহলে এখানে রিডাকশন হচ্ছে। তাহলে সালোক সংশ্লেষে কিন্তু রিডাকশন এবং অক্সিডেশন দুটোই একসঙ্গে ঘটছে বলে এটা একটা রেডক্স রিয়াকশন, মানে জারণ বিজারণ বিক্রিয়া। এবার আমাদের এখানে যদি তোমার অক্সিজেনটা যদি জলটা না ভাঙতো, তাহলে অক্সিজেন তৈরি হতো না, নাহলে কোনো অসুবিধা হতো না, কারণ C6H12O6 মানে গ্লুকোজটা তৈরি হয়েই যাচ্ছে। তাহলে মেন কম্পোনেন্ট কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া CO2, H2O অ্যান্ড গ্লুকোজ, এই তিনটে। তাহলে আনসার যাচ্ছে আমাদের অপশন সি। তাপমাত্রা নিচে কোন স্কেলের কোনো ঋণাত্মক মান নেই? সেলসিয়াস, ফারেনহাইট অ্যান্ড কেলভিন আর রিউমার আর একটা স্কেল। দেখো সবসময় এটা মনে রাখবে যে আমাদের স্কেলে সেলসিয়াস স্কেল, দেখো তোমার আনসার হচ্ছে আমাদের কেলভিন। কেন? খুব সোজা প্রশ্ন, সবাই খুব ভুল করি। কেন? একটা সংকেত আছে আমাদের, ফর্মুলা কি? C
by 100 equals to f minus 32 by 180 equals to k minus 273 by 100 equals to r by 80. rটা হচ্ছে রিউমার। তাহলে এখানে তুমি দেখো অ্যাবসোলিউট জিরো যেটা থাকছে, অ্যাবসোলিউট জিরো, এখানে কিন্তু যে তাপমান মানে অ্যাবসোলিউট জিরোর ভ্যালু কত, সেলসিয়াসে হচ্ছে আমাদের -273, ফারেনহাইটে হচ্ছে -459.67 ডিগ্রি ফারেনহাইট, রিউমারেও কিন্তু তাই হচ্ছে, দেখো -218 × 500, একমাত্র কেলভিনে কিন্তু 0 কেলভিন হচ্ছে। আনসার হচ্ছে আমাদের তোমার কেলভিন। ঠিক আছে, জীব বৈচিত্র্যের আন্তর্জাতিক বছর ছিল 1990, 2000, 2010, 2020। আনসার হচ্ছে আমাদের অপশন সি 2010। পৃথিবীতে সবচেয়ে দূষণের সবচেয়ে বড় উৎস কোনটা? হার্বিসাইড মানে যেগুলো মানে গাছপালা মেরে দেয় যেগুলো, কীটনাশক, অপশন বি অটোমোবাইল নিষ্কাশন, অপশন সি পয় নিষ্কাশন আবর্জনা, অপশন ডি হচ্ছে শিল্প বর্জ্য। আনসার কি সবাই জানো, আমাদের অপশন সি হচ্ছে পয় নিষ্কাশন এবং আবর্জনা। মানুষের হৃৎপিণ্ড 1 সেকেন্ডে কবার স্পন্দিত হয়? স্পন্দিত মানে হচ্ছে সংকোচন এবং প্রসারণ, মানে সিস্টোল অ্যান্ড ডায়াস্টোলকে আমরা স্পন্দিত বলছি। তো এইটা কিন্তু হয় হচ্ছে আমাদের 1 মিনিটে হয় হচ্ছে 72 বার, তার মানে 60 সেকেন্ডে হয় হচ্ছে 72 টাইমস, তার মানে 72 টাইমস হয় হচ্ছে আমাদের 60 সেকেন্ডে। তার মানে একবার হৃৎপিণ্ড স্পন্দিত করতে কত সময় লাগে? 60/72, দ্যাট ইজ 0.8 সেকেন্ড সময় লাগে। এটাও একটা এমসিকিউ এর উত্তর। এবং অনেক সময় জিজ্ঞাসা করি যে আমরা হাতে নিই না, পালস নিই, দেখো সেই পালস রেট এবং এই যে হৃৎপিণ্ডের যে স্পন্দন, যে হার্ট রেট, এগুলো কোনখান থেকে মাপা হয়? সব সময় হচ্ছে এগুলো আর্টারি থেকে মাপা হয়। এটাও একটা এমসিকিউ এর কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে আজকে এত অবধি থাকলো। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগলো প্লিজ তোমরা লাইকটা একটু দিয়ে দিও আমাকে। থ্যাংক ইউ অল। আজকে এখানে শেষ করছি আমি।